আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি তোমাদের প্রিপারেশন অনেক ভালো চলতেছে। আচ্ছা, আমাদের কিন্তু ক্লাসটা শুরু করার কথা ছিল 6:30 এখন বাজে 6:52, অর্থাৎ আমরা ঠিক 22 মিনিট লেট। তো এটা আসলে আমাদের কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল, সেজন্য সরি। ডেইলি তোমরা লেট করো, বাট এই প্রথম আমরা লেট করছি, কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করব সেটা তোমরা দেখতেই পাচ্ছ, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, অর্থাৎ কেমিস্ট্রি ফার্স্ট পেপারের চ্যাপ্টার 3। তো এই যে চ্যাপ্টারটা আছে এটা আমরা দুইটা ভাগে ভাগ করছি। প্রথম ভাগে আমরা সবগুলো পর্যায় সারণী এবং বৈশিষ্ট্যগুলো যেগুলো আছে সেগুলো পড়বো, এবং দ্বিতীয় ভাগে বাকিটুকু শেষ করব আমরা। তো প্রথম ভাগের ক্লাসে তোমরা যারা জয়েন হয়েছো তোমরা তোমাদের ফ্রেন্ডকে মেনশন করে দাও এবং লাইভটি শেয়ার করে দাও। এর সাথে আমি নিজেও শেয়ার করে দিচ্ছি। তোমরা তাড়াতাড়ি ক্লাসে জয়েন হও, এমনিতে আজকে লেট হয়ে গেছে। তোমরা যদি ক্লাসে জয়েন করো তাহলে আমরা ক্লাসটা শুরু করতে পারি। আমি লাইভটা শেয়ার করে দিচ্ছি, সে সাথে তোমরাও শেয়ার করে দাও, ঠিক আছে? তাহলে আমরা ক্লাসটা শুরু করি। তোমাদের সাথে আসলে আমার অনেক দিন পরে ক্লাস, মাঝখানে আমার অনেক এক্সাম ছিল। তো এক্সাম তো শেষ হওয়ারই নয়, মেডিকেল লাইফে তোমার এক্সাম থাকবেই। তো আমার কিছুদিন পরে আমার ফার্স্ট প্রফ এক্সাম, তো আমার জন্য সবাই দোয়া করবে। এবং আমরা আজকে তোমরা সবাই জয়েন করো, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। আমাদের কাছে এমনি কম সময়, ঠিক আছে? তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। আচ্ছা, তো আমরা আজকে কি পড়বো? মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের ফার্স্ট পার্টটা পড়বো আজকে। তো দেখো, প্রথমে আমরা যেটা শিখবো সেটা কিছু আমরা এমসিকিউ সলভ করার আগেই কিছু থিওরিটিক্যাল জিনিসপত্র শিখবো, ঠিক আছে, যেটা আমাদের বোঝার আছে। তো প্রথমে দেখো এখানে কি আছে, মৌলের পর্যায় সংখ্যা নির্ণয়, ঠিক আছে? তো আমাদের কিন্তু পর্যায় এবং গ্রুপ দুইটা সংখ্যা আছে, পিরিয়ড নাম্বার এবং গ্রুপ নাম্বার। তো পিরিয়ড নাম্বার এবং গ্রুপ নাম্বারে কিন্তু কোনো ব্যতিক্রম জিনিস নাই, বাট গ্রুপ নাম্বারের ক্ষেত্রে এসপিডিএফ সবগুলোর ক্ষেত্রেই ব্যতিক্রম আছে। ব্যতিক্রম বলতে সবগুলো রুলস কিন্তু আলাদা, বাট পিরিয়ড সংখ্যা নির্ণয় সবগুলোর ক্ষেত্রে একই রুল ফলো করে। সেটা কি? আউটার মোস্ট শেল অথবা প্রধান কোয়ান্টাম সংখ্যাতে, মানে সর্ববহিস্থ যে প্রধান কোয়ান্টাম সংখ্যা আছে সেখানে তোমার যে কয়টা ইলেকট্রন থাকবে সেটাই তার পিরিয়ড নাম্বার। আচ্ছা, জয় জিজ্ঞেস করছো, ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? তো দেখো, তো আমাদের পর্যায় সংখ্যা আমরা কেমনে নির্ণয় করতে পারি? যে সর্ববহিস্থ যে কক্ষপথ আছে, অর্থাৎ এন, এখানে যে কয়টা ইলেকট্রন থাকবে আমাদের সেটাই তার কি হবে? সর্ববহিস্থ কোয়ান্টাম সংখ্যা যেটা থাকবে, সেটার যে সংখ্যা থাকবে সেটাই আমাদের পর্যায় সংখ্যা। অর্থাৎ এন এর সংখ্যা যেটা থাকবে, এন এর নাম্বার যেটা থাকবে সেটাই তার পর্যায় সংখ্যা। অর্থাৎ এই যে হাইড্রোজেনের ক্ষেত্রে কি দেখতেছি? 1, কার্বনের ক্ষেত্রে 2, এটা সর্ববহিস্থ তার কক্ষপথ, ঠিক আছে? তাহলে সর্ববহিস্থ কক্ষপথের যে সংখ্যাটা থাকবে সেটাই তার পর্যায় সংখ্যা। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ভালো আছি। তোমাদের সবাইকে ক্লাসে স্বাগতম, ঠিক আছে? ক্লাস করো। এখন দেখো, এখন আমরা গ্রুপ সংখ্যা কেমনে নির্ণয় করব, ঠিক আছে? এটা তো আমরা দেখলাম যে পিরিয়ড সংখ্যা সবার ক্ষেত্রেই সেম, সর্ববহিস্থ যে কক্ষপথ আছে এই কক্ষপথের নাম্বার যেটা হবে সেটাই তার পর্যায় সংখ্যা বা পিরিয়ড নাম্বার। বাট গ্রুপ সংখ্যা আমরা কেমনে নির্ণয় করব? এস ব্লকের ক্ষেত্রে কি দেখব? এস ব্লকের ক্ষেত্রে আমাদের যে এস অরবিটাল আছে সেখানে যে কয়টা ইলেকট্রন থাকবে সেটাই তার গ্রুপ সংখ্যা। দেখো, সোডিয়ামের ক্ষেত্রে এস অরবিটাল কয়টা আছে? একটা ইলেকট্রন, তাহলে তার গ্রুপ সংখ্যা কত হবে? 1। পটাশিয়ামের ক্ষেত্রে 1, ঠিক আছে? ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 2, তাহলে তার গ্রুপ সংখ্যা কত হবে? 2 হবে। তাহলে এস অরবিটালে আমরা কি করব? এস ব্লক তাদের কি করব আমরা? এস অরবিটালে যে কয়টা ইলেকট্রন থাকবে সেটাই তার হবে কি? এস ব্লকের গ্রুপ সংখ্যা। পি ব্লকের ক্ষেত্রে কি করব? পি ব্লকের ক্ষেত্রে আমরা এস, পি এবং 10 যোগ করব। অর্থাৎ কি, দেখো তো এখানে এস এ কয়টা আছে? 2টা ইলেকট্রন আছে। পি তে কয়টা আছে? 1টা ইলেকট্রন আছে। এর সাথে আমরা কি যোগ করব? 10 যোগ করব, ঠিক আছে? 10 যোগ করলে কত হয়? 10, 11, 12, 13, তার গ্রুপ সংখ্যা কত? 13, ঠিক আছে? ফ্লোরিনের ক্ষেত্রে দেখো 5, 2, 7, 7 আর 10 কত? 17। তাহলে এভাবে তার আমরা কি করতে পারি? গ্রুপ সংখ্যাটা নির্ণয় করতে পারি। পি ব্লকের ক্ষেত্রে তাহলে কি বললাম? এস অরবিটালে যে কয়টা ইলেকট্রন থাকবে সেটা প্লাস পি অরবিটালে যে কয়টা ইলেকট্রন থাকবে সেটা যোগ করার সাথে তার সাথে আমরা এক্সট্রা 10 যোগ করব, ঠিক আছে? এক্সট্রা 10 যোগ করলে যত হবে সেটা তার হবে গ্রুপ সংখ্যা।
এরপরে দেখো ডি ব্লকের ক্ষেত্রে কি করব, ডি ব্লকের ক্ষেত্রে সর্ববহিস্থ কক্ষপথে যে এস অরবিটাল আছে, দেখো এটা হচ্ছে তার সর্ববহিস্থ কক্ষপথ। এখানে যে এস অরবিটাল আছে সেখানে যে কয়টা ইলেকট্রন থাকবে, দুইটা। এর সাথে কি করব, তার ঠিক নিম্নতর যে শক্তি স্তর আছে, 4 এর নিম্নতর কোনটা, 3, এখানে ডি অরবিটালে যে কয়টা ইলেকট্রন থাকবে এটা যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে 2 আর 1 কত হয়, 3। বুঝতে পারছো? তাহলে ডি ব্লকের ক্ষেত্রে কি করলাম আমরা, ডি ব্লকের ক্ষেত্রে সর্ববহিস্থ যে কক্ষপথ আছে সেখানে এস অরবিটালে যে কয়টা ইলেকট্রন থাকবে, অর্থাৎ 2টা ইলেকট্রন আছে, এর সাথে আমরা কি যোগ করব, তার ঠিক নিম্নতর যে শক্তি স্তর আছে সেখানে যে ডি অরবিটাল থাকবে তার যে কয়টা ইলেকট্রন থাকবে সেটা যোগ করব। তাহলে 2 আর 1 কত হলো, 3। ঠিক আছে, আচ্ছা। এরপরে নেক্সটে দেখো এফ ব্লক মৌলের ক্ষেত্রে কি করতেছি। এফ ব্লক মৌলগুলো সবগুলো কোথায় স্থান দেওয়া হয়েছে, গ্রুপ 3তে দেওয়া হয়েছে। এটা আমাদের কোনো রুলস নাই, এটা হচ্ছে একটা ব্যতিক্রম, এটা মনে রাখতে হবে। ব্যতিক্রমটা কেন ঘটছে, যাতে পর্যায় সারণীটা সুন্দর দেখতে লাগে। ঠিক আছে, পর্যায় সারণী যদি আমাদের এই যে এফ ব্লক যে আছে, ল্যান্থোনাইড আর অ্যাক্টিনাইড সিরিজ, এই দুটোকে যদি আমরা আলাদাভাবে লিখতাম তাহলে কি হতো, পর্যায় সারণীটা অনেক বড় হতো। ঠিক আছে, দেখতে সুন্দর লাগতো না। তো যাতে দেখতে সুন্দর লাগে এবং পর্যায় সারণী যাতে একদম বিশাল না হয়ে যায়, এর জন্য এফ ব্লক তাদের সবগুলোকে কোথায় স্থান দেওয়া হয়েছে, 3 নাম্বার গ্রুপে স্থান দেওয়া হয়েছে। এবং পিরিয়ড সংখ্যা কত, 6 এবং 7। ঠিক আছে, 6 এবং 7 তাদের পিরিয়ড সংখ্যা এবং গ্রুপ সংখ্যা কত, 3। 6 এ বসে ল্যান্থোনাইড, 7 এ বসে অ্যাক্টিনাইড। তাহলে এস পি ডি এফ সবগুলোর আমরা কি বের করলাম, পিরিয়ড সংখ্যা বের করলাম এবং গ্রুপ সংখ্যা বের করলাম, ডান। এরপরে চলো, এরপর বাকি যেগুলো আছে সবগুলো আমরা কিভাবে শিখবো, বাকি সবগুলো আমরা এমসিকিউ দ্বারা শিখবো। ঠিক আছে, যেহেতু আমাদের কাছে সময় কম, তোমরা এইচএসসির জন্য পড়ছো, ডিরেক্ট আমরা এমসিকিউতে চলে যাই। প্রথম যে এমসিকিউ সেটা দেখো, কোনটি জারণ ক্ষমতা সবচেয়ে বেশি। জারণ ক্ষমতা বলতে কি বোঝায়, যে জারক। ঠিক আছে, জারণ ক্ষমতা বলতে কি, যে জারক। জারক মানে কি, সে ইলেকট্রন কি করবে, রিসিভ করবে বা ইলেকট্রন গ্রহণ করবে। আচ্ছা, ইলেকট্রন গ্রহণ করার ক্ষেত্রে আমরা যখন একই গ্রুপে যত ডানে যাব তত মৌলগুলা কি হবে, ছোট হবে। যত ছোট হবে সে ইলেকট্রনকে আরো তত বেশি আকর্ষণ করতে পারবে। তার মানে কি, আমাদের 18 তো নিষ্ক্রিয়, 18 বাদ, 17 নাম্বার যে গ্রুপটা আছে সেটা সব থেকে ডানে অবস্থিত পর্যায় সারণীতে। তার মানে কি, তার ইলেকট্রনের প্রতি আসক্তি যেটা সেটা সব থেকে বেশি। তার মানে কি, সে সব থেকে শক্তিশালী জারক হিসেবে কাজ করে। ঠিক আছে, এখন 17 নাম্বারের ক্ষেত্রে যে সিরিয়ালটা আছে সেটা কি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ঠিক আছে, এই কয়টা তো এখানে আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এখন দেখো উপর থেকে যখন নিচে আসতেছি তত ছোট হচ্ছে, যত ছোট হবে তার ইলেকট্রন আসক্তি তত কমবে। তার মানে কি, এখানে সব থেকে শক্তিশালী জারক কে, ফ্লোরিন, তারপরে কে, ক্লোরিন, তারপরে কে, ব্রোমিন, তারপরে কে, আয়োডিন। তার মানে কি, নিচ থেকে উপরে উঠলে, নিচ থেকে যখন আমরা উপরে উঠবো তত তার জারণ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং সব থেকে কঠিন বা সব থেকে শক্তিশালী জারক হবে। ঠিক আছে, তাহলে এখানে সব থেকে শক্তিশালী জারক বা কার জারণ ক্ষমতা সব থেকে বেশি, এ নাম্বার, ফ্লোরিন। ঠিক আছে, তোমরা কি করবা, সবগুলোর অ্যান্সার তোমরা কমেন্টে লিখতে থাকো। যদি সঠিক হয় তাও লিখো, যদি তোমরা জানো না চেষ্টা করো। ঠিক আছে, ভুল হলে আমি বলে দেবো যে কোন জায়গাটা ভুল হয়েছে। এবং আমার ক্লাস করা সব থেকে ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে, তুমি যদি কোনো কিছু না বুঝো সাথে সাথে কোশ্চেন করতে হবে। ঠিক আছে, আমি 1000 বার বুঝাই দিব। যদি তোমরা না বোঝো আমি 1000 বার বুঝাই দিব, বাট তোমাকে কোশ্চেন করতে হবে এবং ট্রাই করতে হবে। তো আমার বলার আগে তোমরা কি করবা, তোমরা হচ্ছে অ্যান্সারটা বলবা। আচ্ছা দেখো, তাহলে সব থেকে শক্তিশালী এখানে জারণ ক্ষমতা বেশি কার, ফ্লোরিনের। ঠিক আছে, এরপর আসো, নিচের কোনটি অধিক শক্তিশালী ক্ষার। ঠিক আছে, অধিক শক্তিশালী ক্ষার, সব থেকে বেশি অধিক শক্তিশালী ক্ষার কোনটা। জয় মজুমদার, এর আগেরটা কি ছিল, ওটা তো এ হইতো। ঠিক আছে, তুমি সি বলতেছো। এ হচ্ছে কিভাবে হইতেছে, যত আমরা দেখো আগেরটা দেখো, সব থেকে এখানে জারণ ক্ষমতা বেশি কার, ফ্লোরিনের, তারপরে ক্লোরিন, আয়োডিন। মানে উপর থেকে নিচে আসলে কি হইতেছে, জারণ ক্ষমতা কমতেছে। ঠিক আছে, আচ্ছা দেখো, নিচের কোনটি অধিক শক্তিশালী ক্ষার, এটা একটু বলো তো। আশিক, তুমি কমেন্ট করছো ভাইয়া জারণ মানে বিজারক না। হ্যাঁ, জারণ মানে বিজারক, মানে যে জারণ ঘটাচ্ছে তাকে কি বলে। আগেরটা আবার আসি। দেখো, সোডিয়াম, সে একটা ইলেকট্রন ছেড়ে দেয়, দিয়ে Na প্লাস হয়, ইলেকট্রন সে কি করে, ছেড়ে দেয়। তার এখানে কি হচ্ছে, জারণ ঘটতেছে। সে নিজে কি ইলেকট্রন ছেড়ে দিলে
সে নিজে হচ্ছে বিজারক, সে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, এই জন্য সে বিজারক। ঠিক আছে, আচ্ছা তো এইখানে দেখো জারণ ক্ষমতা যেটা বলছে, তার মানে কি সে কি করে, ইলেকট্রনটা রিসিভ করে। ঠিক আছে, ইলেকট্রন রিসিভ করার ক্ষমতা সব থেকে বেশি যার, তার জারণ ক্ষমতা সব থেকে বেশি। ইলেকট্রন যে রিসিভ করে তাকে কি বলে, জারক বলে, তাই না? ইলেকট্রন যে গ্রহণ করে তাকে কি বলে, জারক বলে। তো জারণ ক্ষমতা বলতে এখানে কি বুঝাইছে, সব থেকে শক্তিশালী জারককে। ঠিক আছে, আচ্ছা সব থেকে শক্তিশালী ক্ষার, দুইটা অ্যান্সার করো। ফারজানা খাতুন অ্যান্সার করছে 2 এর এ, তোমরা বাকিরা একটু অ্যান্সার করো। ঠিক আছে, আচ্ছা সব থেকে শক্তিশালী ক্ষার কোনটা? আমরা যদি একটু সিরিয়ালি লিখি, সোডিয়াম, পটাশিয়াম, তারপর কি আছে আরো নিচে যেগুলো আছে, তো সোডিয়ামের পটাশিয়ামের পরে দিকে কি আছে, ক্যালসিয়াম আছে, NH4, এটা আগেই বাদ। ঠিক আছে, এটা তো আগেই বাদ। এই দুইটা কি, এই তিনটা হচ্ছে তার ইনঅর্গানিক। ঠিক আছে, এই জন্য তিনটার মধ্যে আমরা কম্পেয়ার করবো, ইনঅর্গানিক গুলো সব থেকে শক্তিশালী ক্ষার হবে। তো এই তিনটার মধ্যে আমরা যদি একটু কল্পনা মানে একটু যদি কম্পেয়ার করি, সব থেকে শক্তিশালী ক্ষার বুঝাতে আমরা কি বুঝি, H+ বা প্রোটন যে রিসিভ করতে পারে। ঠিক আছে, যে H+ বা প্রোটন সব থেকে বেশি রিসিভ করতে পারে সে সব থেকে বেশি শক্তিশালী ক্ষার। H+ বা প্রোটন সব থেকে কারা রিসিভ করতে পারে, ক্যাটায়ন। ঠিক আছে, ক্যাটায়নের যে বৈশিষ্ট্যটা, এটা যত বৃদ্ধি পাবে H+ সে তত কি করতে পারবে, রিসিভ করতে পারবে। এখন দেখি তো আমরা ক্যাটায়নের যে বৈশিষ্ট্য আছে সেটা কেমনে বৃদ্ধি পাইতেছে। আমরা জানি উপর থেকে যখন আমরা নিচে আসব তখন মৌলগুলোর আকার বৃদ্ধি পাবে, উপর থেকে নিচে নামলে মৌলগুলোর আকার বৃদ্ধি পাবে। তো উপর থেকে যখন নিচে নামবো মৌলগুলোর আকার বৃদ্ধি পাইলে তারা কি করবে, ইজিলি, তাদের আয়নাইজেশন এনার্জি কম, তারা ইজিলি কি করতে পারবে, ইলেকট্রনটা ছাড়তে পারবে এবং H+টা রিসিভ করতে পারবে। ঠিক আছে, উপর থেকে যখন নিচে নামবো আমরা, তাদের ক্যাটায়নিক বৈশিষ্ট্য তত বৃদ্ধি পাবে এবং তাদের প্রোটন যেটা আছে H+টা সে তত ফাস্ট রিসিভ করতে পারবে। ঠিক আছে, তার মানে কি আকার বৃদ্ধির সাথে সাথে আমাদের ক্ষারের যে শক্তিশালী বা শক্তিটা সেটাও বৃদ্ধি পাইতেছে। এখানে সোডিয়াম সব থেকে ছোট, এটা বাদ। এরপর দেখো পটাশিয়াম, তার মানে কি সোডিয়ামের থেকে পটাশিয়াম বড়, তার মানে কি পটাশিয়ামের ক্ষারের যে শক্তিক্রম সেটা বেশি। এবার ক্যালসিয়াম আসো, আমরা জানি বাম থেকে ডানে গেলে, বাম থেকে যখন ডানে যাব তখন কি হয়, মৌলটা আরো ছোট হয়। ছোট হলে কি আমরা কি বললাম, যে যত বড় তার যে ক্ষার আছে সে তত বেশি শক্তিশালী। ঠিক আছে, তাহলে সব থেকে শক্তিশালী ক্ষার কোনটা, যে সব থেকে বড়। এখানে সব থেকে বড় কোনটা, পটাশিয়াম, তাহলে পটাশিয়াম, তাহলে কি হবে, বি অ্যান্সার হবে, 2 এর বি। ঠিক আছে, যারা 2 এর বি দিছো তারা রাইট। আশা করি যারা এ দিছো, দেখছো তোমরা হচ্ছে একটা ভুলটা শিখে ফেললা। এই জন্য আমি বলতেছিলাম যে পারো আর না পারো, একটু কনফিউশন থাকলেও তোমরা অ্যান্সারটা করো। ঠিক আছে, আচ্ছা তাহলে 2 এর কত হবে, বি হবে। আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে আসো, নিচের কোনটি ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়, কোনটা ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়, এটা একটু অ্যান্সার করো তো। আচ্ছা এটার জন্য একটা আমি শর্ট টেকনিক শিখাই দেই। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো তো এদের মধ্যে রেডিও অ্যাক্টিভ কোনটা, রেডিও অ্যাক্টিভ কি নিয়ন, মানে তারা কি নর্মাল অবস্থায় রেডিও অ্যাক্টিভ থাকে? আর্টিফিশিয়ালি আমরা বানাইতে পারি, হাইড্রোজেন, আর্গন, এগুলা মানে অন্য যে সাধারণ মৌলগুলো আছে সেগুলো হচ্ছে আর্টিফিশিয়ালি আমরা বানাইতে পারি। ঠিক আছে, বাট এখানে নর্মালি একটাই যে মৌল আছে যেটা রেডিও অ্যাক্টিভ, সেটা কোনটা, রেডন, RN। ঠিক আছে, রেডন। তাহলে কি করবা, তোমরা মনে করো জানো না যে ক্যান্সার চিকিৎসায় কোনটা ইউজ করা হয়, তাহলে কি করবা তোমরা, যেটা রেডিও অ্যাক্টিভ সেটাই অ্যান্সার। যদি না জানো, এটা হচ্ছে লাস্ট পর্যায়ে, বাট তোমাদেরকে কি করতে হবে, সবগুলো রেডিও অ্যাক্টিভ যে আইসোটোপ আছে এদের ইউজগুলো শিখতে হবে। কিন্তু সাপোজ তুমি জানো না, ভুলে গেছো পরীক্ষায়, তাহলে দেখবে কি বাকি কোনোটা কি আছে, মনে করো 3টা অপশন, A, B, C, D। সাপোজ ধরো বি এবং সিতে রেডিও অ্যাক্টিভ দুইটা সাবস্টেন্স বা মৌল দেওয়া আছে, এ এবং ডিতে দেওয়া নাই, তার মানে কি এ এবং ডি আগেই বাদ, এ এবং ডি আগেই বাদ। তুমি বি এবং সি এর মধ্যে খুঁজবা যে কোনটা অ্যান্সার হবে। ঠিক আছে, বি এবং সি এর মধ্যে তোমরা তখন কম্পেয়ার করবা বা খুঁজবা, যে মনে করার ট্রাই করবা যে কোনটা তুমি পড়ছো। আচ্ছা তাহলে কি হবে, 3 এর বি হবে, রেডন। তাহলে যারা অ্যান্সার করছো তারা কারেক্ট। এরপর আসো, নিচের কোনটি কক্ষ তাপমাত্রায় তরল, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, কক্ষ তাপমাত্রায় কোনটা তরল, এটা একটু বলো তো। 4 নম্বরটা, কক্ষ তাপমাত্রায় কোনটা তরল। আচ্ছা এখানে দেখো ফ্লোরিন এবং ক্লোরিন যেটা আছে এটা কক্ষ তাপমাত্রায় তরল, সরি, এটা কক্ষ তাপমাত্রায় কি থাকবে, গ্যাস। আচ্ছা এরপর দেখো ব্রোমিন, এটা কি কক্ষ তাপমাত্রায় লিকুইড মানে তরল।
আর যে আয়োডিন আছে এটা কক্ষ তাপমাত্রায় কি সলিড মানে কঠিন। এখানে আরেকটা আমরা এক্সট্রা জিনিস শিখবো, সেটা কি আয়োডিনটা হচ্ছে একটা সাবলিমেটেড সাবস্টেন্স। সাবলিমেটেড সাবস্টেন্স মানে কি ঊর্ধ্বপাতন যাদের হয়, তার মানে কি তারা এই যে কঠিন অবস্থায় তারা থাকে, তাদেরকে যদি আমরা তাপ দেই তারা লিকুইডে কনভার্ট হবে না, তারা সরাসরি কি হবে গ্যাসে রূপান্তরিত হবে। এদেরকে বলা হয় ঊর্ধ্বপাতিত পদার্থ বা সাবলিমেটেড সাবস্টেন্স। আচ্ছা তাহলে কি কি শিখলাম আমরা এখান থেকে শিখলাম ফ্লোরিন ক্লোরিন হচ্ছে গ্যাস, ব্রোমিন হচ্ছে লিকুইড, আয়োডিন হচ্ছে সলিড, আর আয়োডিনটা হচ্ছে একটা সাবলিমেটেড সাবস্টেন্স। এটার মানে কি এদেরকে যদি আমরা হিট দিই তাহলে এরা লিকুইডে কনভার্ট না হয়ে সরাসরি গ্যাসে রূপান্তরিত হবে, ঠিক আছে, মানে কি এদের ঊর্ধ্বপাতন হবে। আচ্ছা এরপরে আসো, কোন যৌগটি সম্ভব না, ঠিক আছে, এটার মধ্যে কোনটা সম্ভব না। তো দেখো আমরা অষ্টক সম্প্রসারণ বলে একটা জিনিস চিনি, ঠিক আছে, তার মানে কি তার যদি অক্টেট ফিল আপ হয়, আমরা জানি সর্ববহিস্থ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে, 8টা ইলেকট্রন থাকে, ঠিক আছে। এখন অক্টেট সম্প্রসারণ কখন হবে, যখন তার ডি অরবিটাল থাকবে, ঠিক আছে, ডি অরবিটাল যখন থাকবে সে তার তখন কি হবে অক্টেট সম্প্রসারণ হবে, 8টা ইলেকট্রনের পরেও আরো বেশি ইলেকট্রন সে গ্রহণ করতে পারবে। এখন দেখো তো এখানে একটা মৌল আছে যার ডি অরবিটাল নাই বা সম্ভব না, সেটা কোনটা, নাইট্রোজেন, ঠিক আছে, নাইট্রোজেনের ডি অরবিটাল সম্ভব না, তার মানে কি এর কি হবে NCl3, এটা সম্ভব, NCl3 এটা সম্ভব। যদি NCl3 ফর্ম করে তার অক্টেট পূর্ণ হয়ে যায়, অক্টেট পূর্ণ হয়ে যায়। তো এরপরে NCl5 তখনই হতো যদি নাইট্রোজেনের ডি অরবিটালটা থাকতো, যেহেতু নাইট্রোজেনের ডি অরবিটালটা নাই এর জন্য NCl5 বা অক্টেট সম্প্রসারণ সম্ভব না। দেখি তো তোমরা কি অ্যান্সার করছো 5-এর। আচ্ছা 5-এর বি, ঠিক আছে, গুড, 5-এর বি। তোমরা সবাই একটু অ্যান্সার করো না কেন, সারাদিন ফেসবুকে রিলস না দেখে একটু ক্লাসটা করে এখানে একটু মনোযোগ দিলেও তো পারো, তাই না। আচ্ছা নিচের কোনটি উভধর্মী অক্সাইড, কোনটা উভধর্মী অক্সাইড, এটার অ্যান্সার বলো তো। আচ্ছা একজন কমেন্ট করছো হাজারি নাকি কবির, কোনটা ভালো। আচ্ছা দেখো তোমার হচ্ছে একটা মেন বই থাকে, একটা সহায়ক বই থাকে, ঠিক আছে, তোমার যে কোনো সাবজেক্টের জন্য তুমি বায়োলজি পড়ো, কেমিস্ট্রি পড়ো, ফিজিক্স পড়ো, একটা মেন বই থাকে, একটা সহায়ক বই থাকে, ঠিক আছে। তো কেমিস্ট্রির জন্য তোমার যে মেন বই আছে সেটা অবশ্যই কোনটা, হাজারি স্যারের বই, ঠিক আছে, বাট কবির স্যারের বই যেটা আছে এটা তোমার সহায়ক বই, তার মানে কি তুমি হাজারি স্যারের পুরোটা শেষ করবা, কবির স্যারের ইম্পর্টেন্ট যে ইনফরমেশনগুলো আছে সেগুলো তোমরা আমাদের বইতে দেখবা, আমাদের বইতে আছে, ঠিক আছে, ওই ইনফরমেশনগুলো পড়ে ফেলবা। এবং যে অনুশীলনীর যে এমসিকিউগুলো আছে সেটা কিন্তু অবশ্যই সলভ করতে হবে। একদম যদি হাইস্ট তোমরা প্রিপারেশন নিতে চাও তাহলে হাজারি স্যারের, কবির স্যারের এবং গুহ স্যারের এমসিকিউগুলোও কিন্তু সলভ করতে পারো, ঠিক আছে। আচ্ছা 6-এর কি দিছো, 6-এর এ বি সি সবই অ্যান্সার আসতেছে, ঠিক আছে, এ বি সি সবই আসতেছে। আচ্ছা দেখো এখন ক্যালসিয়াম, ক্যালসিয়াম কি উভধর্মী, ক্যালসিয়ামকে যদি পানির সাথে রিঅ্যাক্ট করে তাহলে কি তৈরি হবে, CaOH2, এটা কি উভধর্মী রে, এটা তো ক্ষার, তার মানে এটা কিন্তু আগেই বাদ, এটা আগেই বাদ। Cl2O7 এটার সাথে যদি রিঅ্যাক্ট করায় তাহলে অ্যাসিড তৈরি হবে, এটাও বাদ। তাহলে কিসের মধ্যে কনফিউশন থাকলো, ওয়াটার এবং Al2O3। এখন বলছে কি এটা অক্সাইড, ঠিক আছে। আচ্ছা দেখো অক্সাইড তখনই ফর্ম হয় যখন কি করবো আমরা একটা কঠিন পদার্থের সাথে বা একটা মেটালের সাথে যখন অক্সিজেন রিঅ্যাক্ট করবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এই যে হাইড্রোজেন যেটা আছে এটা মেটালিক বৈশিষ্ট্য দেখায় মানে কি সে ইলেকট্রনটা ছাড়ে, বাট এখানে ট্রু মেটাল কোনটা, অ্যালুমিনিয়াম, ঠিক আছে, ট্রু মেটাল কোনটা, অ্যালুমিনিয়াম। Al2O3 এটা হচ্ছে অক্সাইড, আর এ কি করে উভধর্মী বৈশিষ্ট্য দ্বারা দেখায়, অর্থাৎ সে অ্যাসিডের সাথেও রিঅ্যাক্ট করতে পারে, বেজের সাথেও রিঅ্যাক্ট করতে পারে। আই গেস সবার ক্লিয়ার হয়েছে, বুঝছো কেন H2O হলো না, কেন Al2O3 হলো। আচ্ছা কোনটি সুপার অক্সাইড, কোনটি সুপার অক্সাইড। আচ্ছা আমরা জানি যে অক্সিজেনের জারণ ক্ষমতা কত, -2, এছাড়াও আরো দুইটা আছে, মানে জারণ মান যেটা আছে, জারণ মান -2, আরো দুইটা আছে, একটা হচ্ছে -1, একটা হচ্ছে -1/2। তো এটা হচ্ছে নরমাল অক্সাইডের ক্ষেত্রে, -1 যখন হবে তখন তাকে কি বলবো, পার অক্সাইড, আর -1/2 যখন হবে তখন ওটাকে কি বলবো, সুপার অক্সাইড, ঠিক আছে, পার অক্সাইড আর সুপার অক্সাইড। এখন দেখো তো এখানে -1/2 কোনটা হয়েছে, একটাতেই হয়েছে, এতক্ষণে অ্যান্সার করে ফেলার কথা, ঠিক আছে। জান্নাত ইসলাম তুমি কমেন্ট করছো 7-এর বি, ঠিক আছে, বাট দেখো এখানে পটাশিয়ামের আমরা কত জানি, +1 জানি,
তাই তো এখানে অক্সিজেনের কত হবে তাহলে -1 হবে, ঠিক আছে। এখানে দেখো অক্সিজেন কয়টা ইউজ করা হয়েছে, দুইটা মিলে, দুইটা অক্সিজেন মিলে সে কত কন্ট্রিবিউট করতেছে, -1 কন্ট্রিবিউট করতেছে। তার মানে কি একটা অক্সিজেন তার জারণ মান কত হবে, একটা অক্সিজেনের -1/2 হবে, ঠিক আছে। তার মানে কি দুইটা অক্সিজেন মিলে সে কন্ট্রিবিউট করতেছে -1, তার মানে কি একটা অক্সিজেন মিলে তার জারণ মান কত হবে, -1/2 হবে, ঠিক আছে। তার মানে কি 7 এর আমাদের অ্যান্সার কত, সি। আশা করি সবার ক্লিয়ার এটা। এরপরে নেক্সটে আসো। আচ্ছা দেখো নিচের কোন যৌগটি পানিতে দ্রবণীয়, ঠিক আছে, পানিতে দ্রবণীয়। তোমরা কমেন্ট করো, ততক্ষণ আমরা একটা জিনিস পড়ে ফেলি, সেটা হচ্ছে পোলারাইজেশন বা পোলারায়ন ক্ষমতা, ঠিক আছে, পোলারাইজেশন। এটা তোমরা হচ্ছে স্ক্রিনশট তুলে রাখবা, ঠিক আছে, দিয়ে তোমাদের খাতায় বা স্টিকি নোটে তোমরা এটা লাগায় রাখবা। এই জিনিসটা কি, পোলারাইজেশন, এটার বাংলা কি, পোলারায়ন, ঠিক আছে, এটা বাংলা হচ্ছে পোলারায়ন, বাংলাটাও লিখলাম না। পোলারাইজেশন কাদের বেশি হবে, যত ছোট ক্যাটায়ন, ছোট ক্যাটায়ন প্লাস বড় অ্যানায়ন। আচ্ছা তাহলে পোলারাইজেশন কাদের বেশি হবে, যত ছোট ক্যাটায়ন হবে, যত বড় অ্যানায়ন হবে তার বেশি পোলারাইজেশন হবে। তাহলে বেশি পোলারাইজেশন হলে তার কি হবে, কোভ্যালেন্ট ক্যারেক্টার বৃদ্ধি পাবে। কোভ্যালেন্ট যে বৈশিষ্ট্যগুলো ছিল, কোভ্যালেন্ট বৈশিষ্ট্যটা কি হবে, তার বৃদ্ধি পাবে, ঠিক আছে। কোভ্যালেন্ট বৈশিষ্ট্যটা বৃদ্ধি পাওয়া মানে কি, আয়নিক যে ক্যারেক্টারটা আছে, আয়নিক বৈশিষ্ট্যটা তত হ্রাস পাবে। এই একটা জিনিস শিখো, এটা অনেক বেশি এমসিকিউ পাবা, এবং এই নীতিটা কেউ যদি না জানো তাহলে কি হবে, পরীক্ষায় কিন্তু অনেক ভুল হবে, ঠিক আছে। তো এই নীতিটা মাস্ট তোমরা শিখো এখন। এটাকে কি বলে, ফাজানি নীতি বলে। এটাকে কি বলে, ফাজানের নীতি। তাহলে ফাজানের নীতি অনুযায়ী পোলারাইজেশনটা কি, যত ছোট ক্যাটায়ন হবে, যত বড় অ্যানায়ন হবে, তার কোভ্যালেন্ট ক্যারেক্টার তত বৃদ্ধি পাবে। কোভ্যালেন্ট ক্যারেক্টার বা বৈশিষ্ট্যটা বৃদ্ধি পাওয়া মানে কি, অটোমেটিক তার আয়নিক ক্যারেক্টারটা কমে যাবে, ঠিক আছে। এখন তার কি বলছে, পানিতে দ্রবণীয় কথা বলছে। পানিতে দ্রবণীয় কারা বেশি হয়, যারা বেশি আয়নিক হয়, ঠিক আছে। এখানে দেখো একটা জিনিস, সবগুলা ক্যাটায়ন কিন্তু সেম, সবগুলা ক্যাটায়ন সেম, ঠিক আছে, এটা তোমরা স্ক্রিনশট তুলে রাখো, সবগুলা ক্যাটায়ন এখানে সেম। এখন দেখো তো সব থেকে এখানে ছোট কোনটা, ফ্লোরিন, তারপর কোনটা ক্লোরিন, তারপর কোনটা ব্রোমিন, তারপর আয়োডিন। আয়োডিন সব থেকে বড় অ্যানায়ন। তার মানে কি, যত বড় অ্যানায়ন হবে তার পোলারাইজেশন বেশি, কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি, তার মানে কি পানিতে দ্রবণীয়তা কম। তার মানে কি হতে হবে, ছোট হতে হবে। সব থেকে ছোট কোনটা, ফ্লোরিন, সব থেকে ছোট কোনটা, ফ্লোরিন। তাহলে কি হবে, তার 8 এর বি হবে, ঠিক আছে। আচ্ছা কোভ্যালেন্ট কি, কোভ্যালেন্ট হচ্ছে তোমার সমযোজী বৈশিষ্ট্য। এই ছোটখাটো ইংলিশ টার্মগুলো তোমাকে জানতেই হবে, ঠিক আছে, কারণ অনেক সময় কোশ্চেনে দেখবা যে এগুলা হচ্ছে বাংলাটা না দিয়ে কিছু কিছু ইংলিশ ওয়ার্ড ইউজ করছে। তার মধ্যে একটা হচ্ছে কোভ্যালেন্ট। কোভ্যালেন্ট মানে কি, সমযোজী বৈশিষ্ট্য, ঠিক আছে, সমযোজী। আচ্ছা তার মানে এটা অ্যান্সার কত হলো, 8 এর বি হয়েছে, ঠিক আছে। আচ্ছা আশা করি সবাই বুঝছো, এটা দিয়ে কিন্তু আমরা অনেক এমসিকিউ পাবো, এবং ফাইনাল এক্সামেও আশা করি তোমরা এমসিকিউ পাবা। তো এই জিনিসটা শিখে রাখো, আশা করি সবাই স্ক্রিনশটও তুলে রাখছো এবং স্টিকি নোটে বইতে লাগায় রাখবা শর্ট করে। আচ্ছা নেক্সটে আসো, নিম্নের কোন যৌগটি পানিতে দ্রবণীয়, ঠিক আছে, নিচের কোন যৌগটি পানিতে দ্রবণীয়। এখানে দেখো আমাদের কিছু সালফেট লবণ আছে, ঠিক আছে, বইতে যদি দেখো তোমরা, আমাদের কিছু সালফেট লবণ আছে যেগুলো পানিতে অদ্রবণীয়। তার মধ্যে কি কি, একটা হচ্ছে বেরিয়াম সালফেট, তারপর কি লেড সালফেট, ঠিক আছে, তারপরে লেড সালফাইড। এই যেগুলো আছে এরা হচ্ছে, এদের যে তোমার কম্পাউন্ডটা হয় বা তোমার যৌগটা হয় সেটা পানিতে অদ্রবণীয় হয়, ঠিক আছে। এখানে দেখো তো বেরিয়াম সালফেট আছে, লেড সালফেট আছে, লেড সালফাইটও আছে, ঠিক আছে, এটা কি লেড সালফাইট। তো লেড সালফাইটও আছে, এটা কি পানিতে অদ্রবণীয়। তাহলে বাকি থাকে কোনটা, সোডিয়াম সালফেট। সোডিয়াম সালফেটটা হচ্ছে পানিতে দ্রবণীয়। আচ্ছা বইতে কিভাবে আছে, বইতে তোমাদের আছে যে কোনটা কোনটা পানিতে অদ্রবণীয়, অদ্রবণীয়গুলোর একটা লিস্ট আছে। তাহলে পুরো লিস্টটা তোমাদেরকে মেমোরাইজ করতে হবে। তাহলে বাকি যেগুলো থাকবে সেগুলো হচ্ছে সব দ্রবণীয়। মানে কি, দ্রবণীয়র সংখ্যাটা অনেক বেশি, এই জন্য আমরা এটা মেমোরাইজ করতেছি না। বাট অদ্রবণীয় যে যৌগগুলো আছে বা মৌলগুলো আছে সেটার সংখ্যাটা কম, এই জন্য যেগুলো অদ্রবণীয় আছে সেটা আমরা মেমোরাইজ করে ফেলতেছি। তাহলে বাকি যেগুলো থাকে সবগুলো কি হবে, দ্রবণীয় হবে। আচ্ছা এরপরে আসো 9 ডি, হ্যাঁ গুড। এরপর আসো, কোন দুটি মৌলের মধ্যে কর্ণ সম্পর্ক বিদ্যমান, ঠিক আছে। কর্ণ সম্পর্ক কি জিনিস আমরা দেখি। আচ্ছা আমরা প্রথমে পিরিয়ড 2টা লিখতেছি, এটা কত, পিরিয়ড নাম্বার 2, ঠিক আছে। পিরিয়ড বা পর্যায় 2তে কি আছে,
লিথিয়াম, তারপরে কি বেরিলিয়াম, তারপর কি বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, চলতে আছে। ঠিক আছে, আচ্ছা মানে পুরো পিরিয়ডটাই ধরে নাও ওখানে আছে। তারপর লিথিয়ামের পরে কি এখানে আছে সোডিয়াম, সোডিয়ামের পরে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের পরে অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, পুরো গ্রুপটাই আছে। এখন কর্ণ সম্পর্কটা কি, এই যে পিরিয়ড 2 এবং পিরিয়ড 3 দেখতেছো, এই যে লিথিয়াম এবং ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম, অ্যালুমিনিয়াম, বোরন, সিলিকন, কার্বন, ফসফরাস, নাইট্রোজেন, সালফার, এরা যারা আছে এরা হচ্ছে কোনাকুনি আছে না, এদেরকেই বলা হচ্ছে কর্ণ সম্পর্ক। এবং এদের অনেক বৈশিষ্ট্যের কি আছে, মিল আছে। ঠিক আছে, তো কর্ণ সম্পর্কটা কিভাবে করা হয়, 2 এবং 3 নাম্বার পিরিয়ড, এদের যে 2 নম্বর পিরিয়ড যারা আছে এবং 3 নম্বর পিরিয়ড যারা আছে, এদের মধ্যে যে কর্ণভাবে বা কোনাকুনিভাবে যারা অবস্থিত, তাদের অনেক বৈশিষ্ট্যই মিল পাওয়া যায়। ঠিক আছে, এই জন্য এদেরকে বলা হয় কর্ণ সম্পর্ক, এই জন্য আমরা পড়ি আর কি। তো এটার মধ্যে কোনটা আমাদের মিল পাই দেখো তো, 10-এর তাহলে কি হবে, 10-এর ডি দিছো, বোরন, সিলিকন। ঠিক আছে, আচ্ছা 10-এর এ আশিক ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম তো একই দিকে আছে। ঠিক আছে, এদের মধ্যে তো কর্ণ সম্পর্ক বিদ্যমান না, কর্ণ সম্পর্ক হওয়ার জন্য দুইটা আলাদা পর্যায়ে লাগবে। ঠিক আছে, বোরন এবং সিলিকন যেটা, এটা দুইটা আলাদা পর্যায়ে আছে। তাহলে 10-এর কারেক্ট অ্যান্সার কত, 10-এর ডি। এরপরে নেক্সটে আসো, কোনটা এফ ব্লক মৌলের ধর্ম। ঠিক আছে, এইটা দেওয়ার পিছনে আমার একটা স্পেশাল কারণ আছে। তো এফ ব্লক মৌলের যে ধর্ম আছে, মানে কি এফ ব্লক কার, ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সিরিজ, তাই তো, ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড, এদের সম্পর্কে হাজারি স্যারের বইতে একটা কথা বলা হয়েছে, কবির স্যারের বইতে আলাদা আরেকটা কথা বলা হয়েছে। সেটা কি, মানে যেটা এখানে অপশনে আছে, হাজারি স্যার বলছেন এরা হচ্ছে ভারী ধাতু, আর কবির স্যার কি বলছেন, এরা হচ্ছে নরম ধাতু। ঠিক আছে, কোনটা কে বলছে, এটা হচ্ছে হাজারি স্যার বলছে, হাজারি স্যার কি বলছে, এটা হচ্ছে ভারী ধাতু, নরম ধাতু, এটা কে বলছে, কবির স্যার বলছে। এখন তাহলে তোমরা কোনটা অ্যান্সার করবা, যদি পরীক্ষাতে দুইটাই অপশনে থাকে তাহলে অবশ্যই তোমরা কি অ্যান্সার করবা, ভারী ধাতু অপশন করবা, অ্যান্সার করবা। কারণ আমাদের মেন যে আমরা বইটা ফলো করি সেটা কোনটা, হাজারি স্যারের বই। ঠিক আছে, কিন্তু ভারী ধাতু যদি অপশনে না থাকে তখন তোমরা কোনটা অ্যান্সার করবা, নরম ধাতু অ্যান্সার করবা। বোঝা গেছে, দুইটাই থাকলে কি করতে হবে, ভারী ধাতু অ্যান্সার করতে হবে। এবং যদি ভারী ধাতু না থাকে সেক্ষেত্রে তোমরা নরম ধাতুটা অ্যান্সার করবে। আশা করি ক্লিয়ার হয়েছে। এরপর আসো, নিচের কোনটি সঠিক তাপীয় বিয়োজন ক্রম। ঠিক আছে, কোনটার তাপীয় বিয়োজন ক্রম মানে কি, মানে তাপ দিয়ে যদি ভাঙতে চাই সব থেকে কাকে বেশি তাপ দিতে হবে। এটাও দেখো তো, আমাদের কিন্তু কি হয়, আমরা এই যে কার্বনের যেটা আছে এটা কিন্তু অ্যানায়ন হিসেবে কাজ করে। ঠিক আছে, এটা একটা রেডিকাল যেটা মাইনাস চার্জ আছে, তার মানে কি অ্যানায়ন সবগুলোর ক্ষেত্রে কিন্তু ফিক্সড, সবগুলোর ক্ষেত্রেই ফিক্সড। তার মানে কি আমাদের কি দেখতে হবে, ক্যাটায়ন দেখতে হবে। আমরা কি পড়লাম, ছোট ক্যাটায়ন বড় অ্যানায়ন, এটার পোলারাইজেশন বেশি। পোলারাইজেশন বা পোলারায়ন বেশি হলে কি হয়, আয়নিক বৈশিষ্ট্য তত কমে যায়। ঠিক আছে, আয়নিক বৈশিষ্ট্য তত কমে যায়। আয়নিক বৈশিষ্ট্য যার কম তাকে খুব সহজেই তাপ দিয়ে ভাঙতে পারবো আমরা। ঠিক আছে, তার মানে কি তাকে তাপীয় বিয়োজন করতে কম শক্তি লাগবে বা কম তাপ দিতে হবে। কিন্তু যে ক্যাটায়নটা বড়, যে ক্যাটায়নটা সব থেকে বড়, তার পোলারায়ন ক্ষমতা কম। পোলারায়ন যদি কম হয় তাহলে কোন বৈশিষ্ট্য বেশি হবে, আয়নিক ক্যারেক্টার বা আয়নিক বৈশিষ্ট্যটা বেশি হবে। আয়নিক বৈশিষ্ট্য যদি বেশি হয় তাকে ভাঙতে বেশি তাপ দিতে হবে, তার তাপীয় বিয়োজন ক্রমে তার স্থানটা সব থেকে ওপরে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো তো কোনটা সব থেকে বড়, মানে ছোট থেকে বড় সিরিয়ালটা কোথায় গেছে, দেখো যেখানে ছোট থেকে বড় সিরিয়াল গেছে সেটাই আমাদের অ্যান্সার। তোমরা এখন, আমি কিন্তু উত্তর বলেই দিছি, তোমরা এখন একটু অ্যান্সারটা করো আমাকে। ঠিক আছে, আর যদি থিওরিটা না বুঝো তাহলে আরেকবার বলতে হবে আমাকে, তাহলে আমি আরেকবার বুঝিয়ে দিব। কিন্তু এটার অ্যান্সার করো বা আমাকে বলো যে তোমরা এটা বুঝছো কিনা, এটা কিভাবে হবে। কি ব্যাপার, আমি তো বলেই দিলাম, নাকি বুঝো নাই, বলো। আমি কি আবার বলবো, কি বললাম আমি, যত বড় ক্যাটায়ন হবে তার পোলারায়ন তত কম হবে, পোলারায়ন যত কম হবে তার আয়নিক বৈশিষ্ট্যটাও তত বেশি হবে। ঠিক আছে, তার মানে আমরা কি খুঁজবো, হ্যাঁ ভাইয়া এগেন। আচ্ছা দেখো,
আমরা পোলার আয়ন কি পড়ছিলাম, ক্যাটায়ন যত ছোট অ্যানায়ন যত বড়, ঠিক আছে, ক্যাটায়ন যত ছোট অ্যানায়ন যত বড়, এর কি বেশি হবে, পোলার আয়ন তত বেশি হবে। পি দ্বারা আমরা পোলার আয়ন বুঝতেছি, ঠিক আছে, পোলার আয়ন তত বেশি হবে। যার পোলার আয়ন বেশি তার সমযোজী বৈশিষ্ট্য যেটা আছে কোভ্যালেন্ট ক্যারেক্টার, এটা কি হবে, বেশি হবে, ঠিক আছে। তার মানে কি, তার আয়নিক ক্যারেক্টার যেটা আছে সেটা তার কম হবে। এখন আয়নিক ক্যারেক্টার যার কম, তার কি তাপ বেশি লাগবে, তার তো বন্ধন দুর্বল, তাই না, তাকে কম তাপেই বিয়োজন করা যাবে। তার মানে কি এর উল্টো ঘটনা হইতে হবে, ক্যাটায়ন তাহলে যত কি হবে, বড় হবে, ক্যাটায়ন সব থেকে যদি বড় হয় তাহলে পোলার আয়ন কি হবে, কম হবে। পোলার আয়ন যদি কম হয় তাহলে এই আয়নিক ক্যারেক্টার আগে ছিল কম, এখন কি হবে, আয়নিক ক্যারেক্টারটা বেড়ে যাবে। আয়নিক ক্যারেক্টার যদি বেড়ে যায় তাহলে কি দিতে হবে, অনেক বেশি তাপ দিতে হবে, অনেক বেশি তাপ দিয়ে তাকে বিয়োজন করা যাবে, ঠিক আছে, অনেক বেশি তাপ দিয়ে তাকে বিয়োজন করা যাবে। তাহলে সব থেকে বড় ক্যাটায়ন হলে তার পোলার আয়ন সব থেকে কম হবে এবং আয়নিক ক্যারেক্টার সব থেকে বেশি হবে। আয়নিক ক্যারেক্টার যত বেশি হবে তার তত বেশি তাপ লাগবে। তাহলে সব থেকে বড় কোনটা, সব থেকে বড় হচ্ছে বেরিয়াম, তারপর কি স্ট্রনশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম, ঠিক আছে। তাহলে এই অনুযায়ী তোমরা পড়তে পারো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম আর বেরিয়াম। তাহলে অ্যান্সার কি সি। তার মানে কি, যত বড় হবে তত তার তাপীয় বিয়োজন ক্রম বেশি হবে, মানে সবার উপরে স্থান দিব আমরা। এই জন্য আমি কি বলছিলাম তখন, তোমাদেরকে স্ক্রিনশটটা তুলে রাখতে বলছিলাম। এখন আশা করি বুঝছো, তাই না? আচ্ছা, যদি বুঝে থাকো আমরা কিন্তু নেক্সটে যাব। যদি বুঝো তাহলে আমাকে বলো যে তোমরা বুঝছো, তাহলে আমরা নেক্সটে যাই। 12 কি হবে, 12 সি হবে। আচ্ছা চলো নেক্সটে যাই আমরা। নেক্সটে কি বলছে, সোডিয়াম কার্বনেট এর জলীয় দ্রবণ কোন প্রকৃতির, ঠিক আছে, সোডিয়াম কার্বনেট এর জলীয় দ্রবণ কোন প্রকৃতির। এটা কিন্তু এখনো মিশাই নাই আমি, তোমরা যদি বলো যে বুঝো নাই তাহলে কিন্তু এখান থেকে আমি আরেকবার দেখাবো। আন্ডারস্টুড, ওকে গুড। আচ্ছা তাহলে দেখো তো, সোডিয়াম কার্বনেট এর জলীয় দ্রবণ কোন প্রকৃতির, কিরকম হবে সোডিয়াম কার্বনেট। তাহলে এখানে দেখো জলীয় দ্রবণ বলতে কি, H2O অ্যাড করতে হবে আমাকে, ঠিক আছে, H2O কি করব আমরা, অ্যাড করব। H2O যদি যোগ করি তাহলে এখানে কি কি তৈরি হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড, আর কি তৈরি হবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, ঠিক আছে। আচ্ছা, সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা তৈরি হয়েছে, এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা কিরকম, সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে ক্ষার একটা, ঠিক আছে। তাহলে এটা কি হবে, 13 কি অ্যান্সার হবে বলো তো। আমরা যদি এখানে ওয়াটার যোগ করি, জলীয় দ্রবণ মানে কি ওয়াটার যোগ করতে হবে, ওয়াটার যোগ করলে কি তৈরি হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড হবে, ঠিক আছে। সোডিয়াম হাইড্রোক্সাইডটা কি এক ধরনের ক্ষার, তাহলে এর জলীয় দ্রবণ কোন প্রকৃতির হবে, ক্ষারীয় প্রকৃতির হবে। তাহলে 13 কি অ্যান্সার হবে, 13 ডি, ক্ষারীয় প্রকৃতির। কামরুন নাহার গুড। আচ্ছা, এটা কোন ধরনের হবে, ক্ষারীয় প্রকৃতির হবে। এরপরে নেক্সটে আসি আমরা। আচ্ছা, কোনটি অবস্থান্তর মৌল, নিচের কোনটা অবস্থান্তর মৌল বলো তো। আচ্ছা, অবস্থান্তর মৌল হওয়ার জন্য কি করতে হবে আমাদের, D1 থেকে 9 থাকতে হবে। তার মানে কি ডি ব্লক যেটা আছে, ডি ব্লক ওদেরই কিন্তু আমাদের অবস্থান্তর মৌল হওয়া সম্ভব। তাহলে আমাদের অবস্থান্তর মৌল হওয়ার জন্য দুইটা শর্ত মানতে হবে, ঠিক আছে। একটা হচ্ছে তাদেরকে ডি ব্লক হইতে হবে, ডি ব্লক মৌল যারা, ডি ব্লক যারা আছে তারাই কিন্তু অবস্থান্তর মৌল হইতে পারে। আরেকটা কি হবে, ডি ব্লকের এই যে ডি অরবিটাল যেটা, সেটা পার্শিয়ালি ফিল্ড হইতে হবে, মানে আংশিক পূর্ণ হইতে হবে। আংশিক পূর্ণ মানে কি 1 থেকে 9টা ইলেকট্রন থাকতে হবে। D10 যাদের আছে এরা কি পরিপূর্ণভাবে ফুলফিলড হয়ে গেছে, ঠিক আছে, পরিপূর্ণ হয়ে গেছে। তার মানে কি এর অবস্থান্তর মৌল হবে না। D0 যারা আছে এদের কি কোনো ইলেকট্রন আছে, নাই, তার মানে কি এরাও অবস্থান্তর হবে না। তাহলে এখানে জিঙ্ক কি, জিঙ্কের হচ্ছে D10 হয়, তার মানে কি এরা না, অবস্থান্তর মৌল না। Sc3+ এরা কি হয়, D0 হয়, তার মানে কি এরাও অবস্থান্তর মৌল না। তাহলে কোনটা অ্যান্সার হবে, কপার। এটা তো ডি ব্লকিং, এটা তো আগেই বাদ, ঠিক আছে। আচ্ছা, এবং এই যে D1 থেকে 9 এটা কিভাবে তোমরা ক্যালকুলেট করবে, ওদের আয়নটা বের করবা। আয়নিক কন্ডিশনে যেটা হবে তার ডি কত থেকে কত ইলেকট্রন আছে এটা দেখতে হবে তোমাকে, আয়নিক কন্ডিশনে কিন্তু দেখতে হবে, ঠিক আছে। Zn2+ এর দেখতে হবে, Sc3+ এর দেখতে হবে, এই দুইটা কিন্তু আমাদের ব্যতিক্রম, ঠিক আছে। তাদের এটা এই যে আমি দুইটা শর্ত বললাম, এটা কোন কন্ডিশনে দেখবা, আয়নিক কন্ডিশনে দেখবা, ঠিক আছে। মানে আয়ন যখন গঠন করবে ওই আয়নের ক্ষেত্রে তাদের কি হইতেছে সেটা দেখবা।
আচ্ছা, তাহলে কি হবে 14 বি অ্যান্সার হবে। নেক্সট, কোন নিষ্ক্রিয় গ্যাসটি পি ব্লকের মৌল না? খুবই সহজ একটা কোশ্চেন, এটা একটু অ্যান্সার করো। ঠিক আছে, কোন নিষ্ক্রিয় গ্যাসটি পি ব্লকের মৌল নয়? তোমরা অনেকেই ক্লাসে জয়েন করছো, তোমরা একটু কুইক অ্যান্সার করো। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে পি ব্লক নিষ্ক্রিয় গ্যাস আমাদের কত নম্বর গ্রুপে আছে? 18 নম্বর গ্রুপে নিষ্ক্রিয় গ্যাস আছে। ঠিক আছে, এবং 18 নম্বর গ্রুপটা যেটা, সেটা পি ব্লকের বলা হয়। পি ব্লকের যদি তোমরা বৈশিষ্ট্যগুলো দেখো বা গ্রুপগুলো দেখো, এখানে 18 নম্বর গ্রুপটা ইনক্লুড করা হয়েছে। ঠিক আছে, তাহলে 18 নম্বরটা পি ব্লকের একটা মাত্র মৌল বাদ দিয়ে, সেটা কোনটা? অনেকে অ্যান্সার করে ফেলছো। ঠিক আছে, 15 এ হিলিয়াম। তো হিলিয়ামের যদি আমরা দেখি 1s2, ঠিক আছে, হিলিয়ামের কয়টা ইলেকট্রন থাকে? 2টা ইলেকট্রন থাকে। 2টা ইলেকট্রন যেটা আছে সেটা কোথায় বসবে? 1s2 তে বসবে। 1s2 তে যদি বসে তাহলে আমরা জানি এস, এটা কোন কোন ইয়ার মধ্যে পড়তেছে, কোন ব্লকের মধ্যে পড়তেছে? এস ব্লকের মধ্যে পড়তেছে, কারণ সর্বশেষ যে ইলেকট্রনগুলো আছে সেটা কোন ব্লকে আছে? এস ব্লকে আছে। ঠিক আছে, তাহলে এটা ব্যতিক্রম কোনটা? হিলিয়ামের ক্ষেত্রে। এরপরে আসো, দৈত্যাকার অণু গঠন করে কোনটা? দৈত্যাকার অণু গঠন করে কোনটা? ঠিক আছে, দৈত্যাকার কেমনে গঠন করে? যারা পলিমার হয়। ঠিক আছে, পলিমার গঠন করে। তারা কি গঠন করে? পলিমার গঠন করে। পলিমার জিনিসটা কি? একটা মৌল যখন নিজেদের মধ্যে কি করবে? বন্ধন করে একটা বড় দৈত্যাকার আকার গঠন করবে, তাকে বলে হচ্ছে পলিমার। ঠিক আছে, আর মনোমার কোনটা? মনোমার হচ্ছে যে আমরা ক্ষুদ্র একটা মলিকিউল নিলাম বা হচ্ছে অণু নিলাম, সেটা হচ্ছে মনোমার। ঠিক আছে, এবং ফাইনালি যেটা পাবো সেটা হচ্ছে আমাদের পলিমার। তাহলে এখানে কোনটা? পলিমার। আচ্ছা, এখানে অনেকে হচ্ছে SO2 অ্যান্সার করতেছো, অনেকে হচ্ছে SiO2 অ্যান্সার করতেছো, CO2 বলছে একজন। আচ্ছা, এখানে কি হবে দেখো তো? এখানে হবে SiO2। এটা কেন তোমরা গুলায় ফেললা? Si আর SO এটার মধ্যে তো পার্থক্য আছে, তাই না? সিলিকন যেটা আছে, সিলিকনটা একটা কঠিন বা মেটাল একটা। ঠিক আছে, মেটাল কেন? কারণ হচ্ছে এরা দৈত্যাকার অণু গঠন করে এবং এই যে এদের বন্ধন শক্তিটা অনেক বেশি হয়, এই জন্যই কিন্তু সিলিকনটা একটা মেটাল। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড এর জন্য গ্যাস। কার্বন ডাইঅক্সাইড যদি এরকম দৈত্যাকার হইতো, দেখা যেত কার্বন ডাইঅক্সাইডও কঠিন হয়ে গেছে। ঠিক আছে, SiO2। আচ্ছা, আর এই সিলিকন যেটা আছে, সিলিকনটা কোথায় ইউজ করা হয়? ফিজিক্সে যদি তোমরা পড়ো, ওই যে ডায়োড, ট্রায়োড, ট্রানজিস্টর, ওই চ্যাপ্টারটা, সেমিকন্ডাক্টর চ্যাপ্টারটাতে পড়ছো তো, তাই না? তো এখানে কি ইউজ করা হয়? সিলিকনটা ইউজ করা হয়। ঠিক আছে, আচ্ছা, নিচের কোন যৌগটি আর্দ্র বিশ্লেষিত হয়? তাহলে আর্দ্র বিশ্লেষিত হওয়ার জন্য কি হইতে হবে? ফাঁকা ডি অরবিটাল থাকতে হবে। ঠিক আছে, ফাঁকা যদি ডি অরবিটাল থাকে তাহলে ওটা কি হবে? আর্দ্র বিশ্লেষিত হবে। কারণ ডি অরবিটাল না থাকলে আর্দ্র বিশ্লেষিত হয়ে যে এক্সট্রা ইলেকট্রনগুলো সেখানে কি যোগ হইতে পারবে? হইতে পারবে না, তাই না? তার মানে কি ডি অরবিটাল যেখানে থাকবে সেটাই আর্দ্র বিশ্লেষিত হবে। কার্বনের কি ডি অরবিটাল আছে? নাই, বাদ। সোডিয়ামের ডি অরবিটাল নাই, কার্বনের ডি অরবিটাল নাই, শুধু আছে কোনটার? সিলিকন। ঠিক আছে, SiCl4। SiCl4 এই আর্দ্র বিশ্লেষিত হয়ে কি গঠন করে? এই আর্দ্র বিশ্লেষিত হয়ে সিলিসিক অ্যাসিড তৈরি করে। ঠিক আছে, তার মানে কি সিলিকন যেটা আছে, সিলিকন ক্লোরাইড SiCl4, এটা কি? এটা এক ধরনের অ্যাসিড তৈরি করবে। ঠিক আছে, তাহলে এর কোন ধরনের বৈশিষ্ট্য আছে? অ্যাসিডের মতন বৈশিষ্ট্য আছে, এটা যাতে মনে থাকে। ঠিক আছে, তাহলে SiCl4 সে আর্দ্র বিশ্লেষিত হয়ে কি তৈরি করবে? সিলিসিক অ্যাসিড তৈরি করবে। নিচের কোন ইলেকট্রন বিন্যাসটি অবস্থান্তর মৌলের? ঠিক আছে, আচ্ছা, অবস্থান্তর মৌলে একটু আগে শিখিয়ে দিলাম, D1 থেকে 9 পর্যন্ত থাকতে হবে। D1 থেকে 9 পর্যন্ত থাকতে হবে। ঠিক আছে, দেখো তো এখানে D10 মানে পুরোপুরি ফিল আপ হয়ে গেছে, এটা আগে বাদ, শেষ। এখানে তারপরে দেখি আমরা, এখানেও D10, 3D10 বাদ। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো এখানে কি আছে? 1s2 2s2 2p6 3s2 3p6, তার 4s2 3d1, এখানে একটা আছে, আরেকটা কি আছে? 2p6 3s2 3p6 3d6 4s2 আছে। ঠিক আছে, আচ্ছা, তার মানে কি এখানে আমাদের দুইটা আছে, এই দুইটাতেই আমাদের ডি অরবিটাল আছে। বুঝতে পারছি? দুইটাতেই ডি অরবিটাল আছে। এখন দুইটার মধ্যে কোনটা অবস্থান্তর মৌলের জন্য সঠিক? এখন দেখো তো, এইটা যেটা আছে, এটা কার ইলেকট্রন বিন্যাস? এটা হচ্ছে Sc, স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস। তো স্ক্যান্ডিয়াম যখন Sc3+ হবে, আমরা কি বললাম যে অবস্থান্তর মৌল আমরা কিভাবে নির্ণয় করব? আয়নিক অবস্থায়, মানে আয়নটা গঠন করতে হবে। ঠিক আছে, তো Sc3+ যখন সে গঠন করবে,
এইখানকার দুইটা ইলেকট্রন, এখানকার একটা ইলেকট্রন, এই তিনটে ইলেকট্রন এসে ছেড়ে দিবে। তিনটে ইলেকট্রন ছেড়ে দিলে 3d 0 হয়ে যায়, ঠিক আছে। তার মানে কি এটা অবস্থান্তর মৌল হবে? হবে না। কোনটা হবে? 3d 6 হবে। তো দেখো তোমাদের যদি এই যে বি নাম্বার অপশন যেটা দেখতেছো, এটা যদি এ নাম্বারে দেওয়া হইতো, অনেকেই পরীক্ষাতে, মেন এক্সামে যে পরীক্ষা আছে, পরীক্ষাতে বি নাম্বার অপশনটা এ নাম্বারে দেখে ওটাই আগে দাগায় ফেলতা, ঠিক আছে। 3d আছে মানে ওইটা অ্যান্সার, আর নেক্সট গুলাতে যাইতাই না। তো এটা কিন্তু করা যাবে না, তোমাদেরকে সবগুলা কি করতে হবে? সবগুলো অপশন পড়তে হবে, ঠিক আছে। এটা অনেক ভাইটাল একটা জিনিস, সবগুলো অপশন পড়লেই তোমার মাথাটা খুলবে। না হলে মনে হবে যে তোমার এ নাম্বারে অ্যান্সার পড়ছো, ওটা সাথে সাথে তুমি অ্যান্সার দিয়ে দিলা, পরে যাই দেখলা যে তোমার আরেকটা অ্যান্সার আছে, তখন অনেক বেশি আক্ষেপ হবে, ঠিক আছে। এবং পরীক্ষা দেওয়ার যে একটা মোটিভ, একটা যে তোমার মনোবল, এটাই ভেঙে যাবে, ঠিক আছে। তো এগুলো ভুল করা যাবে না। এরপর আসো, একটি মৌলের ইলেকট্রন বিন্যাস 3d10 4s1 মৌলটির পর্যায় সারণীতে অবস্থান কোথায়? এটা তোমরা অ্যান্সার করো, আমি একটু পানি খাই, ঠিক আছে। তাহলে 19-এর কত হবে? দেখো অবস্থান কোথায় বলছে, প্রথমে আমরা কি নির্ণয় করব? পর্যায় সংখ্যাটা নির্ণয় করব। তো সর্ববহিস্থ যে কক্ষপথ আছে সেটা তার পর্যায় সংখ্যা, মানে কি 4 নাম্বার। তো এই দুইটা তো আগেই বাদ, এটা 3 নাম্বার পর্যায় বলছে, আগেই বাদ। এরপর দেখো 3d আছে, ঠিক আছে। আমরা যদি ডি অরবিটাল বা ডি ব্লক যাদের আছে তাদের যে গ্রুপ সংখ্যাটা কেমন নির্ণয় করি? এই যে ডি তে যে কয়টা আছে, এস তে যে কয়টা আছে, এই দুইটা তার যোগ করে দিই, তাহলে 10 এবং 1 কত হয়? 11 হয়। তাহলে চতুর্থ পর্যায় 11তম গ্রুপ। আচ্ছা, ফাহিম, হাবিব সবাই কারেক্ট অ্যান্সার করছো, ঠিক আছে। জান্নাত, জুথি, আচ্ছা মাইশা, সবার নাম বলা সম্ভব হইতেছে না, বাট তোমরা সবাই কারেক্ট অ্যান্সার করছো। আচ্ছা, অবস্থান্তর মৌল, এটার সংজ্ঞা আমি অলরেডি তোমাদেরকে পড়ায় ফেলছি। তো প্রথম কন্ডিশনটা কি? তাদেরকে ডি ব্লকের হইতে হবে। দ্বিতীয় কন্ডিশনটা কি? আয়নিক অবস্থায় D1 থেকে 9টা ইলেকট্রন থাকতে হবে, এই কয়টার মধ্যে থাকলেই হবে, ঠিক আছে। অবশ্যই ওই মৌলটার আয়নিক অবস্থায়। আচ্ছা, নিচের কোনটি এফ ব্লক মৌল না? নিচের কোনটা এফ ব্লক মৌল না? ঠিক আছে, আমরা জানি এফ ব্লকের মধ্যে কোনটা পড়ে, একটা হচ্ছে ল্যান্থানাইড পড়ে, আর একটা হচ্ছে অ্যাক্টিনাইড পড়ে। ল্যান্থানাইড যেটা, এটা কত থেকে কত? 57 টু কত? 71। তারপর হচ্ছে 89 টু 103, তাই তো? 57 টু 71, 89 টু 103। এখানে টোটাল কয়টা মৌল আছে? এখানে টোটাল আছে 30টা, ঠিক আছে। এখানে টোটাল কয়টা আছে? 30টা আছে। 30টা থাকলেও আমরা জানি এফ ব্লক মৌল কয়টা? এফ ব্লক মৌল 27টা। এফ ব্লক মৌল কয়টা? 27টা। তাহলে বাদ পড়ছে কোনটা কোনটা? এই যে ল্যান্থানাইডের যে প্রথমটা আছে, ল্যান্থানাম যেটা আছে, ঠিক আছে, মানে 57 নাম্বারটা এখানে বাদ, 57 নাম্বারটা বাদ। অ্যাক্টিনাইডের কত কত বাদ? 89 আর 90, এই দুইটা বাদ, ঠিক আছে। 89 আর 90 এই দুইটা বাদ। তাহলে এই দুইটা কিন্তু আমাদের বাদ হয়ে যাইতেছে। তাহলে এগুলো এফ ব্লক মৌল না। ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড হওয়া সত্ত্বেও এরা এফ ব্লক মৌল না। তাহলে কোন ব্লক এগুলা? এগুলা কোথায় পড়বে? এগুলা কোথায় পড়বে? এইগুলা হচ্ছে আমাদের এই যে তিনটা আছে, এটা হচ্ছে ডি ব্লকের মধ্যে পড়বে, ঠিক আছে। এগুলা এই তিনটা হচ্ছে ডি ব্লকের মধ্যে পড়বে। তাহলে 30টা থেকে 27, তিনটা বাদ দিলে কয়টা থাকে? 27টা থাকে। এই 27টা হচ্ছে এফ ব্লকের থাকবে। তার মানে কি? এখানে দেখো তো ল্যান্থানাম একটা আছে 57, ওটা বাদ, ঠিক আছে। আচ্ছা, তারপর কি আছে? 89 এবং 90, 89 এবং 90-র মধ্যে একটা পড়ে থোরিয়াম, ঠিক আছে। কি পড়ে? থোরিয়াম পড়ে। গুড, সবাই ডি অ্যান্সার করছো, বাট আসল অ্যান্সারটা কত হবে? আসল অ্যান্সারটা হচ্ছে বি, থোরিয়াম, ঠিক আছে। কারণ 57, 89, 90 এই কয়টা পড়ে না কোথায়? এফ ব্লকের মধ্যে পড়ে না। এটা কোনটা? ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সিরিজের অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও এরা ডি ব্লকের মধ্যে পড়ে। বাকি যে 27টা আছে এরা হচ্ছে এফ ব্লকের, ঠিক আছে। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? থোরিয়াম হবে। আচ্ছা, আশিক গুড, আহসান গুড, এটা কি হবে তাহলে? থোরিয়াম হবে, ঠিক আছে। দেখছো তাহলে কত আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস শিখে ফেললাম। তাহলে 57, 89 এবং 90 এটা কি হবে? ডি ব্লকের মধ্যে পড়বে, এটা এফ ব্লকের না। এই জন্য এফ ব্লকের মৌলের যে সংখ্যাটা, এটা কয়টা হয়েছে? 27টা হয়েছে, নট 30 হয় নাই, ঠিক আছে, 27টা হয়েছে। আচ্ছা, নিচের কোন মৌলটি রঙিন যৌগ গঠন করে
না, দেখবা কোনটা গঠন করে না। পরীক্ষাতে অনেকের হয় যে পুরো কোশ্চেনটাই পড়ে না, ঠিক আছে, লাস্টে যে না লেখা আছে এটা পড়েই না, তখন গঠন করে দেখবা শুরুতে কি আছে, কোবাল্ট আছে, হ্যাঁ এটা তো ডি ব্লকের শেষ, দাগায় দেয় আমাদের, বাট পুরো কোশ্চেনটাই পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কোনটা গঠন করে না, দেখো তো এখানে কোবাল্ট, আয়রন, কপার, এই তিনটাই হচ্ছে আমাদের ডি ব্লকের মধ্যে পড়তেছে, ঠিক আছে। ডি ব্লকের আমাদের কয়টা অবস্থান্তর, এবং এরা কিন্তু অবস্থান্তরও, ঠিক আছে। অবস্থান্তর যে মৌলগুলো আছে তারা কিন্তু কয়টা বৈশিষ্ট্য শো করে। একটা হচ্ছে তাদের জারণ, জারণ যে আছে, জারণ মানটা ভিন্ন ভিন্ন দেখা যায়, ঠিক আছে। তারপর কি করে তারা, রঙিন যৌগ গঠন করে, এবং তারা কি হয়, প্যারাম্যাগনেটিক বা ফেরোম্যাগনেটিক হয়, অর্থাৎ ম্যাগনেটিক প্রপার্টি শো করে। এরকম কিছু প্রপার্টিগুলো আছে, এটা অবশ্যই বই থেকে পড়ে ফেলবা। তাহলে কি নিজের কোনটা রঙিন যৌগ গঠন করে না, অ্যালুমিনিয়াম গঠন করে না, কারণ অ্যালুমিনিয়াম তো ডি ব্লকের মধ্যে পড়ে না, তার মানে কি তার অবস্থান্তর হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আচ্ছা, Fe6 4- আয়নের কেন্দ্রীয় পরমাণু, অর্থাৎ আয়রনের ক্ষেত্রে, ঠিক আছে, আয়নের কেন্দ্র পরমাণু অর্থাৎ আয়রনের ক্ষেত্রে কি ধরনের সংকরায়ন ঘটে। আচ্ছা, আমি পুরো সংকরায়ন কেমনে বের করবে এটা আমি একটু দেখাই দিতেছি, ঠিক আছে, যাতে পরীক্ষায় তোমরা ভুল না করো, এগুলো কিন্তু আসে পরীক্ষায়। দেখো, আমরা যদি এই যে আয়রন যেটা আছে, আয়রনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস দেখি, লাস্টে কি দেখবো, 3d6 4s2 দেখবো। এটার ইলেকট্রন বিন্যাসটা কি, প্রথমে আর্গন মানে কি, সরি, আর্গন মানে কয়টা ইলেকট্রন এখানে আছে, 18টা। এরপরে কি হবে, 3d6 4s2, এটাই তো, তাই তো। আচ্ছা, নর্মাল কন্ডিশনে তাদের কি হয়, 3d6 আর 4s2, 4s2 তে দুইটা ইলেকট্রন বসে গেল, 1 2 3 4 5, ঠিক আছে। আচ্ছা, এখানে কয়টা বসে, 6টা। প্রথমে আবার এভাবে বসাই, 2 3 4 5, আর এটা কোথায় বসবে, এখানে বসবে, 6টা। আচ্ছা, 6টা, তো 6টা ইলেকট্রন তো আমরা বসাইছি, তাই তো। এখন আচ্ছা, তোমরা তো দেখি সেই ফার্স্ট আগেই অ্যান্সার করে ফেলছো, ঠিক আছে, অনেকে অ্যান্সার দিছো। আচ্ছা, যারা জানো না তাদের জন্য আমি একটু শিখাই দিই। এটা তার কিন্তু Fe যেটা আছে, Fe এটা হচ্ছে আমাদের নরমাল ইলেকট্রন বিন্যাস। এখানে দেখো তো ফেরাম কি রূপে আছে, Fe2+ হিসেবে আছে, Fe2+ হিসেবে আছে। কি কেন বুঝলাম Fe2+ হিসেবে কেমনে আছে, এখানে দেখো এটা হচ্ছে X, Cn এটা হচ্ছে মাইনাস চার্জ থাকে, -1 গুণিত কয়টা, 6টা, ইকুয়াল টু কত চার্জ হয়েছে, -4 চার্জ হয়েছে। তাহলে এই যে এক্সটা যদি আমরা রাখি, রেখে কি করব, 6টার দিকে পার করি, তাহলে কি হবে, +6 -4, তাহলে কত হবে, 2 হবে, ঠিক আছে, +2। তাহলে আমাদের যে আয়রন আছে, আয়রনের চার্জ কত, +2। আচ্ছা, এখন +2 বিশিষ্ট এদের যে ইলেকট্রন বিন্যাস, সেটা কি হবে, এই যে বাইরের যে কক্ষপথ আছে এখান থেকে আউট হয়ে যাবে। তার মানে কি আমরা ডিরেক্ট দেখি FeCN6, ঠিক আছে, এদের এটা ডিরেক্টলি দেখি যে কি হবে। এখানে কি হইতেছে, আর্গন 3d6 4s2, তো এই 4s2টা আউট হয়ে যায়। এখন দেখো তাহলে কি থাকবে আমাদের, এটা কত, এটা হচ্ছে 3d, তারপরে কত, এটা এসটা কিন্তু ফাঁকা হয়ে, এসটা কি হয়েছে, এস এর দুইটা কিন্তু আউট হয়ে গেছে, এটা হচ্ছে 4s। এরপর কি 4p, 4p তে কয়টা থাকে, তিনটা সাব অরবিটাল, এটা হচ্ছে 4p। এখন দেখো এই যে এখানে কয়টা ইলেকট্রন ছিল, 6টা ইলেকট্রন ছিল। এখানে কি আসতেছে আমাদের, Cn সায়ানাইড আসতেছে। সায়ানাইড একটা শক্তিশালী লিগ্যান্ড, ও আসার কারণে এদের সংকোচন হবে। সংকোচন হওয়ার ফলে কি হবে, এই যে ইলেকট্রনগুলো ছিল 6টা ইলেকট্রন, তারা এদিকে চাপ দিবে, এদিকে চাপ দিয়ে কি হবে, এই 3টা সাব অরবিটালে বসে যাবে, ঠিক আছে, এই 3টা সাব অরবিটালে বসে যাবে। এখন বাকিগুলো কিন্তু ফাঁকা। তাহলে লিগ্যান্ড কয়টা আসছে আমাদের, লিগ্যান্ড আসছে 6টা, এবং 6টা এখানে এগুলোতে বসবে, 1 2 3 4 5 6। তার মানে এদের সংকরায়নটা কি হলো, এদের সংকরায়ন হয়েছে D2, S একটা, P কয়টা, 3টা, D2sp3। তাহলে D2sp3 করতো ডি নাম্বার অপশন। আশা করি সবাই বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি করবো, 22-এর এটা তোমরা একটু স্ক্রিনশটটা তুলে রাখো। কিভাবে করলাম আমরা, পুরো প্রসেসটা আশা করি তোমরা বুঝছো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা নেক্সটে চলে যাই, একটা স্ক্রিনশট তুলে রাখতে পারো, তাহলে আমরা নেক্সটে যাব। আচ্ছা, চলো নেক্সট কোশ্চেনে যাই আমরা। নেক্সটে কি আছে,
এটা জটিল যৌগটির অবস্থান্তর ধাতুর সন্নিবেশ সংখ্যা কত? আচ্ছা সন্নিবেশ সংখ্যা মানে কি, লিগ্যান্ড যে কয়টা ইউজ করা হয় সেটাই তার সন্নিবেশ সংখ্যা। এখানে লিগ্যান্ড কয়টা ইউজ করা হয়েছে, এই যে 2 4টা, এখানে 2টা 6টা, তার মানে কি সন্নিবেশ সংখ্যা কত হবে তোমরা একটু বলে দাও তো আমাকে। 23 এর সন্নিবেশ সংখ্যা কত হবে? আচ্ছা 23 এর সি মানে 6টা হবে তার সন্নিবেশ সংখ্যা, ঠিক আছে। লিগ্যান্ড যে কয়টা ইউজ করা হয় সেটাই তার হবে সন্নিবেশ সংখ্যা। আচ্ছা এরপর দেখো জটিল যৌগে কোন ধরনের সংকরায়ন হয়েছে? নিকেল। নিকেল এই যে দেখো আমরা একটু আগে শিখাইলাম না, তো ওইভাবে আমরা এটা করব। নিকেল এটা হচ্ছে 28টা থাকে, ঠিক আছে। আচ্ছা আমি ডিটেলসে না লিখে ডিরেক্টলি চলে যাই, আগেরটা যেহেতু দেখাইছি ডিরেক্টলি চলে যাই। পরীক্ষাতে তোমরা কি করবে, এত তো সময় নেই তোমাদের বের করা। এটা হচ্ছে ডি অরবিটাল 1 2 3 4 5, ঠিক আছে। আচ্ছা এটা কত ডি? 3d। তারপর হচ্ছে 4s, এটা হচ্ছে 4s। তারপর এটা হচ্ছে p, এটা হচ্ছে p। আচ্ছা নিকেলের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 8টা থাকে। মানে ডি অরবিটাল কয়টা থাকে? 8টা থাকে, ঠিক আছে। ডি অরবিটাল যে 8টা আছে এটা কি হবে তাহলে? এটা কি হবে? নিকেলের কত? নিকেলের হচ্ছে তোমার হচ্ছে 28। নিকেলের তোমার হচ্ছে অ্যাটমিক নাম্বার কত? 28, ঠিক আছে। আচ্ছা তাহলে কি হবে, নিকেল যৌগটা যে 28টা তার হচ্ছে সর্বশেষ কক্ষপথে যে 8টা আছে এবং 8টার কি হবে এবং 8টার সংকোচন হবে, ঠিক আছে। সংকোচন হয়ে তারা পুরো ডি 3d যেটা আছে এটাকে কাভার করবে। এখন দেখো লিগ্যান্ড কয়টা আসছে? 4টা আসছে। এই 4টা লিগ্যান্ড তাহলে কোথায় বসবে? 1টা 2টা 3টা 4টা, তাহলে sp3। আশা করি বুঝছো, ঠিক আছে। তাহলে কি হইতেছে, এই যে নিকেল যেটা আছে নিকেলের 3d তে কয়টা ইলেকট্রন থাকে? 8টা থাকে। এই 8টা যেটা আছে এটা সংকোচন হয়ে আসবে, সংকোচন হয়ে কোথায় আসবে? 3d পুরোটাই কভার করবে। তাহলে s এবং p তে যেগুলো আছে এগুলোতে বাকি যে লিগ্যান্ডের ইলেকট্রনগুলো বসবে। তাহলে কত হবে? sp3, যেহেতু আমরা 4টা লিগ্যান্ড ইউজ করছি এখানে। আচ্ছা 24 এর পরে আসুন নেক্সট, একটু আমাদেরকে ফাস্ট আগাইতে হবে, ঠিক আছে। সন্নিবেশ সংখ্যা 4 সন্নিবেশ সংখ্যা বিশিষ্ট, সন্নিবেশ সংখ্যা কত হতে হবে? 4 হতে হবে, ঠিক আছে। 4 সন্নিবেশ সংখ্যা বিশিষ্ট জটিল যৌগ কোনটা? তাহলে এখানে সন্নিবেশ সংখ্যা কত হতে হবে? 4 হইতে হবে। এখানে দেখো তো এখানে সন্নিবেশ সংখ্যা কত? 6। এখানে কত? 6। এখানে কত? 6। একটাও হইতেছে না, তার মানে কত? এখানে কত আছে? 4 আছে, ঠিক আছে। ক্লোরিন যেটা আছে এটা কিন্তু এই থার্ড ব্র্যাকেটের বাইরে আছে, ক্লোরিনের সাথে সে যৌগ গঠন করছে, বাট এটা কিন্তু সন্নিবেশ সংখ্যা না। আচ্ছা তাহলে কত অ্যান্সার হবে 25 এর? তোমরা একটু বলো তো। 25 এর ডি, ঠিক আছে, গুড। আচ্ছা নেক্সটে আমরা আসি, কোনটি ফেরোম্যাগনেটিক মৌল? আচ্ছা ফেরোম্যাগনেটিক যেগুলো আছে এগুলো হচ্ছে আমরা খুব ইজিলি মনে রাখতে পারবি, সেগুলো কি? ফেনিকো, ঠিক আছে। ফেনিকো এই যে আমাদের একটা ফর্মুলা আছে, এটা দ্বারা আমরা সবগুলো ফেরোম্যাগনেটিক মৌলগুলা মনে রাখতে পারি। ফেনিকো, ঠিক আছে, ফেনিকো। আচ্ছা ফেরোম্যাগনেটিক কারা? ফেরোম্যাগনেটিক তারাই যাদেরকে আমরা কিসে? ম্যাগনেটে কনভার্ট করতে পারি। ম্যাগনেটে কাদেরকে কনভার্ট করতে পারি? ফেরাম, নিকেল এবং কোবাল্টকে কনভার্ট করতে পারি। কেন? কারণ এদের অযুগ্ম ইলেকট্রন সংখ্যা সব থেকে বেশি। আচ্ছা এছাড়াও 2টা আরো ম্যাগনেটিক প্রপার্টি আছে, একটা হচ্ছে ডায়াম্যাগনেটিক আর এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক, ঠিক আছে। আচ্ছা ডায়াম্যাগনেটিক এবং প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক কোনগুলা? যেগুলো ম্যাগনেট দ্বারা আকর্ষিত হয় না, ম্যাগনেট দ্বারা তাদের আকর্ষণ কত? 0, অথবা কি হয়? বিকর্ষণ হয়, ঠিক আছে, অথবা বিকর্ষণ হয়। তার মানে কি তারা ম্যাগনেট দ্বারা তো আকর্ষণ হবেই না, সাথে সাথে কি হইতে পারে? বিকর্ষণ হইতে পারে। এরা হচ্ছে তাদেরকে কি বলে? আমরা ডায়াম্যাগনেটিক বলি। প্যারাম্যাগনেটিক কারা? যারা হচ্ছে পার্শিয়ালি কি হয়? তারা আকর্ষিত হয়, ম্যাগনেট দ্বারা আকর্ষিত হয়, ঠিক আছে। তো ফেরোম্যাগনেটিক আবার কারা? ফেরোম্যাগনেটিক হচ্ছে একদম শক্তিশালীভাবে আকর্ষিত হবে এবং তাদেরকে আমরা ম্যাগনেটেও কনভার্ট করতে পারবো, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো তো কোনটা তাহলে হবে? 26 এর কি অ্যান্সার করছো তোমরা? ডি অ্যান্সার করছো, ঠিক আছে। ফেনিকো এর মধ্যে কোনটা পড়তেছে? কোবাল্ট পড়তেছে, তার মানে কি এটা কি হবে? ফেরোম্যাগনেটিক 26 এর ডি হবে। আচ্ছা আচ্ছা দেখো নিচের কোনটি প্যারাম্যাগনেটিক? আমাদের একটু সময় কম, ঠিক আছে, একটু ফাস্ট করতে হবে আমাদেরকে। নিচের কোনটি প্যারাম্যাগনেটিক? আচ্ছা প্যারাম্যাগনেটিক কেমনে
কেমনে বুঝবো তাহলে আমরা ডায়া এবং ফেরোম্যাগনেটিকটা আলাদা করি। আচ্ছা, ফেনিকো এর মধ্যে পড়তেছে না, ডায়াম্যাগনেটিকগুলো আমাদেরকে আলাদা করতে হবে। জিঙ্ক যেটা আছে এটা কি অবস্থান্তর মৌল না, অবস্থান্তর মৌল না হলে এটা কি হবে, ডায়াম্যাগনেটিক প্রপার্টি শো করবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা বাদ, জিঙ্ক বাদ। ম্যাগনেসিয়াম যেটা এটাও বাদ, কারণ 1 এবং 2 নাম্বার যে গ্রুপটা আছে, 1 এবং 2 নাম্বার যে গ্রুপটা আছে এরা কিসের মধ্যে পড়ে, এরা হচ্ছে ডায়াম্যাগনেটিকের মধ্যে পড়ে, ঠিক আছে। আচ্ছা, ক্যালসিয়ামও তাহলে বাদ, তাহলে কি হলো, কপার। তাহলে 27 কি অ্যান্সার হবে, 27 বি, কপার, ঠিক আছে। তোমরা একটু ফাস্ট অ্যান্সার করো তো, আমাদের কাছে আর 10 থেকে 15 মিনিট টাইম আছে, ঠিক আছে। আজকে সবগুলা ক্লাসে একটু ঝামেলা হয়ে গেছে, টেকনিক্যাল কিছু প্রবলেম ছিল, তোমরা একটু ফাস্ট অ্যান্সার করো। আচ্ছা, পর্যায় ভিত্তিক এবং গ্রুপ ভিত্তিক যে ধারণা বা সম্পর্ক, এটা তোমাদেরকে প্রত্যেকটাই আমি আলাদাভাবে পড়াতে চাইছিলাম। তারপর একটু ছোট করে বলি, দেখো তড়িৎ ঋণাত্মকতা কি হবে, বাম থেকে ডানে গেলে কি হবে, বাড়বে। কেন বাড়বে, কারণ মৌলগুলো অনেক ছোট হবে, যত ছোট হবে তার তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি। তড়িৎ ঋণাত্মকতা কি, সমযোজী যে বন্ধন গঠন করছে ওইখানে যে শেয়ারকৃত যে ইলেকট্রনটা আছে সেটা নিজের দিকে আকর্ষণ করা বা টান দেওয়ার ক্ষমতা, এটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। বাম থেকে ডানে গেলে বাড়বে, ঠিক আছে, উপর থেকে নিচে গেলে কমবে। কেন কমবে, কারণ মৌলগুলো অনেক বড় হবে। যখন মৌলগুলো বড় হবে তার যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটার দূরত্ব অনেক বেশি হবে। যখন নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব বেড়ে যাবে তখন কি হবে, তার আকর্ষণটা কম দেখাবে, ঠিক আছে। এর জন্য উপর থেকে নিচে কমবে। এরপর আয়নীকরণ শক্তি, বাম থেকে ডানে গেলে বাড়তেছে, কারণ মৌলটা ছোট হচ্ছে। আয়নীকরণ শক্তিটা কি, ওই যে ইলেকট্রন ছাড়ার যে ছাড়তে যে শক্তিটা প্রয়োজন, ঠিক আছে। সর্ববহিস্থ কক্ষপথ থেকে ইলেকট্রন ছাড়তে যে শক্তিটা প্রয়োজন, যেহেতু মৌলটা অনেক ছোট, বাম থেকে ডানে গেলে ছোট হচ্ছে, এজন্য কি লাগবে, অনেক বেশি শক্তি লাগবে। উপর থেকে নিচে এটা ঠিক উল্টোটা। ইলেকট্রন অ্যাফিনিটি, বাম থেকে ডানে গেলে কি হচ্ছে, ছোট হচ্ছে, নিউক্লিয়াস থেকে দূরত্বটা কমতেছে, ইলেকট্রনের প্রতি সে বেশি আকর্ষণ দেখাচ্ছে। আচ্ছা, অধাতব বৈশিষ্ট্যটা কি, বাম থেকে ডানে গেলে বাড়তেছে, ধাতব বৈশিষ্ট্যটা বাম থেকে ডানে গেলে কমতেছে। তোমরা জানোই অধাতবগুলো কোথায় আছে, সর্ব ডানে, যেটা ডানে অবস্থান করতেছে, এবং ধাতবগুলো কি আছে, সব থেকে বামে অবস্থান করতেছে, ঠিক আছে। আচ্ছা, পারমাণবিক ব্যাসার্ধ এটাও কমতেছে এবং উপর থেকে নিচে বাড়তেছে। উপর থেকে নিচে পারমাণবিক ব্যাসার্ধ সেটা কেন বাড়ে, কারণ কি হয়, নতুন একটা শেলটা অ্যাড হয়, ঠিক আছে। এগুলো তোমরা এইচএসসি তে সবগুলো বিস্তারিত পড়ছোই। আচ্ছা, তারপর দেখো কক্ষপথের সংখ্যা কি হইতেছে, উপর থেকে নিচে বাড়তেছে, বাট নিজ গ্রুপের ক্ষেত্রে, নিজ পিরিয়ডের ক্ষেত্রে বা পর্যায়ের ক্ষেত্রে কি হয়েছে, অপরিবর্তিত আছে, ঠিক আছে। আচ্ছা, নিচের কোনটির গলনাঙ্ক সব থেকে কম, নিচের কোনটার গলনাঙ্ক সব থেকে কম। আচ্ছা, এটা আবার ওই একই নিয়ম, ফাজানের নীতি অনুযায়ী পড়তে পারি আমরা, ছোট ক্যাটায়ন বড় অ্যানায়ন, তার পোলারাইজেশন বা পোলারায়ন বেশি। যত পোলারায়ন বেশি তত কি হবে, তার আয়নিক ক্যারেক্টারটা কমে যাবে, তত তাড়াতাড়ি সে গলবে বা গলনাঙ্ক কম হবে। তার মানে কি, এখানে দেখো ক্যাটায়নগুলো সেম আছে, তার মানে কি ছোট ক্যাটায়ন এবং বড় অ্যানায়ন ছিল, তার মানে কি হইতে হবে, ছোট অ্যানায়ন হতে হবে। সবথেকে ছোট অ্যানায়ন কোনটা বলো তো আমাকে, ছোট অ্যানায়ন কোনটা, ফ্লোরিন। তার মানে কি এর মেল্টিং পয়েন্ট সব থেকে বেশি, বাট মেল্টিং পয়েন্ট সব থেকে কম কার, যে সব থেকে নিচে অবস্থান করত। আচ্ছা, 28-এর কি হবে, 28-এর মেল্টিং পয়েন্ট সব থেকে কম কোনটা, ঠিক আছে। না, তোমরা একটু জিনিস ভুল করতেছো, দেখো 28-এর বি না অ্যান্সার না, আমি 28-এর বি বলছি যে আর্জিনাম ফ্লোরাইড যেটা আছে, মানে এজিএফ যেটা আছে, এর মেল্টিং পয়েন্ট সব থেকে বেশি, ঠিক আছে। সব থেকে কম কোনটার, ছোট ক্যাটায়ন এবং বড় অ্যানায়ন। বড় অ্যানায়ন হলে কি হবে, তার পোলারাইজেশন বেশি হবে, পোলারাইজেশন বেশি হলে সমযোজী বৈশিষ্ট্যটাও বেশি হবে। সমযোজী বৈশিষ্ট্য যার বেশি তার মেল্টিং পয়েন্টটা কম, তাহলে বড় অ্যানায়ন কোনটা, আয়োডিন, ঠিক আছে না, সবার নিচে অবস্থান করতেছে। তাহলে কি অ্যান্সার হবে, 28-এর ডি অ্যান্সার হবে। তোমরা 28-এর বি সবাই অ্যান্সার করতেছো। আচ্ছা, মায়েশা সে 28-এর ডি অ্যান্সার করছে, তাহলে এটা কারেক্ট, ঠিক আছে। তাহলে উপর থেকে নিচে গেলে কি হইতেছে, অ্যানায়নের বৈশিষ্ট্যটা বা অ্যানায়নের আকারটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে কি হবে, এটা আয়োডিন, আর্জেন্টাম আয়োডাইড, ঠিক আছে, AgI হবে। তোমরা এটা ফাজানের নীতি ফলো করলেই পারো, ঠিক আছে। আচ্ছা, নিচের কোন আয়নের আকার সবচেয়ে ছোট। আচ্ছা, আয়নের আকার সম্বন্ধে একটা জিনিস আমি বলি, দেখো ক্যাটায়নের ক্ষেত্রে চার্জ যত বেশি হবে আকার তত কি হবে, ছোট হবে। অ্যানায়নের ক্ষেত্রে ঠিক উল্টো ঘটনা, অ্যানায়নের ক্ষেত্রে কি হইতেছে, চার্জ যত বেশি হবে আকার তত বেশি হবে। এই জিনিসটা স্ক্রিনশট তুলে রাখো, এখান থেকে এমসিকিউ তোমরা পাবাই, অ্যাডমিশনে তো পাবাই, ঠিক আছে। তাহলে কি হবে, ক্যাটায়নের ক্ষেত্রে চার্জ যত বেশি
আকার তত ছোট। কেন ছোট হইতেছে? চার্জ বেশি হওয়া মানে কি ইলেকট্রন সে ছেড়ে দিতেছে, সে কিন্তু ইলেকট্রন গ্রহণ করে না, ক্যাটায়ন কি করে ইলেকট্রন ছেড়ে দেয়। ইলেকট্রন যখন ছেড়ে দিবে, সে ইলেকট্রন যখন ছেড়ে দিবে তখন বহিস্থ কক্ষপথে ইলেকট্রনগুলো নিজেদের মধ্যে যে বিকর্ষণ ছিল, এটা কমবে। এটা কমার ফলে কি হবে? ছোট হবে। অ্যানায়নের ক্ষেত্রে যখন চার্জ বৃদ্ধি পাওয়া মানে কি ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাওয়া। অ্যানায়নের ক্ষেত্রে চার্জ বৃদ্ধি পাওয়া মানে কি ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাওয়া। ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাওয়া মানে কি সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বাড়বে। ইলেকট্রন বাড়লে কি হবে? নিজেদের মধ্যে বিকর্ষণ বাড়বে, একে অপরের থেকে দূরে যাইতে চাইবে। যত দূরে যাইতে চাইবে তত কি হবে? আকারটা বৃদ্ধি পাবে। ক্লিয়ার? বুঝাইতে পারছি? আচ্ছা, এই অনুযায়ী কি হইতেছে? আকার সবথেকে ছোট কোনটা? সবার দেখো, সবার কি আছে? সবার হচ্ছে 10টা করে ইলেকট্রন আছে। সবার কয়টা ইলেকট্রন আছে? 10টা করে ইলেকট্রন আছে। এর মধ্যে সবথেকে বড় কোনটা তাহলে? অ্যানায়নের ক্ষেত্রে দেখো, অ্যানায়নের ক্ষেত্রে চার্জ যত বেশি হয়েছে আকার তত বড় হয়েছে। চার্জ বেশি কার? এ সবথেকে বড়। তারপরে বড় কোনটা? এ। তারপরে বড় কোনটা? এ। সবথেকে ছোট কোনটা? এই যে দেখো সোডিয়াম। ঠিক আছে, তাহলে 29-এর অ্যান্সার কি? 29-এর বি। আচ্ছা, নেক্সটে আসো। নিম্নের মৌলসমূহের ব্যাসার্ধর সঠিক ক্রম কোনটা? ঠিক আছে, আচ্ছা ব্যাসার্ধর সঠিক ক্রম কোনটা? সব থেকে ছোট কোনটা হবে? সবারই দেখো, সবারই 10টা করে ইলেকট্রন আছে। ঠিক আছে, সব থেকে ছোট কোনটা হবে? যার চার্জ বেশি। ক্যাটায়নের মধ্যে চার্জ বেশি কোনটা? দেখো 2+, তারপর কত? 1+, তারপরে কোনো চার্জই নাই। ঠিক আছে, সব থেকে ছোট কোনটা? এটা। তারপরে একটু বড় এটা, তারপর সব থেকে বড় এটা। ঠিক আছে, তাহলে 30-এর কত? 30-এর এ। 30-এর এ অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা তোমরা একটু ফাস্ট অ্যান্সার করো, একটু কুইকলি অ্যান্সার করো। ঠিক আছে, আমাদের ক্লাসটা শেষ করতে হবে, আসলে আরো আমাদের 19টা কোশ্চেন আছে, একটু ফাস্ট অ্যান্সার করো। আচ্ছা, কোনটা সঠিক ক্রম? ঠিক আছে, সঠিক ক্রম এখানে কোনটা? হ্যাঁ, 31টা অ্যান্সার করো, একটু 31টা অ্যান্সার করো। আচ্ছা দেখো, এখানে চার্জ যার বেশি সে সব থেকে ছোট, তাহলে অ্যালুমিনিয়াম সবগুলার কিন্তু আইসো ইলেকট্রনিক হইতে হবে। ঠিক আছে, আমাদের কম্পেয়ার করার জন্য। আচ্ছা, তো দেখো এখানে সবগুলার এই যে তিনটা দেখতেছি আমরা, এই তিনটারে কি আছে? 10টা করে ইলেকট্রন আছে। তো সব থেকে চার্জ বেশি কার? এর, তার মানে ও সব থেকে ছোট। তারপরে এই সব থেকে, তার থেকে ছোট এ, সব থেকে বড় কে? এ। ঠিক আছে, সোডিয়াম সব থেকে বড়। তাহলে 31-এর কি হবে? 31-এর ডি হবে। দেখছো, সব থেকে চার্জ বেশি কার? অ্যালুমিনিয়ামের, তার মানে এর সব থেকে ছোট। এর থেকে একটু চার্জ কম এ, তার মানে এর থেকে এ একটু বড়। ঠিক আছে, সব থেকে চার্জ কম কার? সোডিয়ামের, তার মানে এ সব থেকে বড়। ঠিক আছে, তার মানে কি 31-এর কি হবে? 31-এর ডি হবে। আচ্ছা, এরপরে দেখো ফার্স্ট, নিচের কোনটি তাপীয় বিয়োজন ক্রম? এটা একবার করছি আমরা। আচ্ছা, হ্যালোজেনের স্ফুটনাঙ্কের ক্ষেত্রে কোনটা সত্য? হ্যালোজেনের স্ফুটনাঙ্কের ক্ষেত্রে কোনটা সত্য? আচ্ছা দেখো, ফ্লোরিন কি? ফ্লোরিনটা হচ্ছে গ্যাস, ক্লোরিনটা গ্যাস, ব্রোমিনটা কি? লিকুইড, আয়োডিনটা কি? কঠিন। ঠিক আছে, তার মানে কি উপর থেকে যত নিচে আসতেছে তার স্ফুটনাঙ্ক বাড়তেছে বলে তো এটা কি হয়েছে? কঠিন হয়ে গেছে, তাই তো? তার মানে কি সব থেকে কম কার হবে স্ফুটনাঙ্ক? ফ্লোরিনের, এই জন্য সে কি হিসেবে আছে? গ্যাস হিসেবে আছে, ফ্লোরিন এবং ক্লোরিন। তারপরে কি হয়েছে? ব্রোমিনটা লিকুইড হয়ে গেছে, কারণ এদের থেকে এর স্ফুটনাঙ্ক বেশি। তার মানে কি সব থেকে বেশি কার? আয়োডিনের। আয়োডিনের পরে ব্রোমিনের, এজন্য এ কঠিন, এ লিকুইড, এই দুইটা হচ্ছে গ্যাস। ঠিক আছে, আচ্ছা 33-এর অ্যান্সার কি হবে? 33-এর সি। না, 33-এর কি বলতেছো? 33-এর বি কেন? দেখো, স্ফুটনাঙ্ক যদি বেশি হইতো সে কি নর্মাল কন্ডিশনে, মানে নর্মাল রুম টেম্পারেচারে এ কি হচ্ছে? গ্যাস হিসেবে থাকতো? থাকতো না তো, তাই না? সে গ্যাস, তার মানে কি তার যে ইয়াটা আছে, স্ফুটনাঙ্ক আছে, সেটা কম। এটা তো পোলার আয়ন না, এটা কি করছে? নিজেদের মধ্যে বন্ধন গঠন করছে। এখানে কি ক্যাটায়ন অ্যানায়ন কিছু আছে? এটা তো শুধু ফ্লোরিনই আছে, এটা তো শুধু ক্লোরিনই আছে। বুঝো নাই? এটা কিন্তু তোমার ফাজানের নীতি না। ফাজানের নীতি কখন ফলো হবে? যখন একটা ক্যাটায়ন থাকবে, একটা অ্যানায়ন থাকবে। বাট এখানে কি আছে? দুইটাই তোমার হচ্ছে হ্যালোজেন আছে। আচ্ছা, এরপরে দেখো, পোলারাইজড হওয়ার প্রবণতা এখানে সব থেকে মানে ছোট থেকে বড় সাজাতে হবে তোমাকে। ঠিক আছে, আমরা দেখলাম অ্যানায়নের ক্ষেত্রে কি হবে? অ্যানায়নের ক্ষেত্রে ছোট ক্যাটায়ন এবং বড় অ্যানায়নের ক্ষেত্রে পোলারাইজেশনের হওয়ার প্রবণতা বেশি, ছোট ক্যাটায়ন এবং বড় অ্যানায়ন। কারণ এখানে সব থেকে বড় অ্যানায়ন কোনটা? আমরা জানি অ্যানায়নের চার্জ যত বৃদ্ধি পায়, অ্যানায়নের চার্জ যত বৃদ্ধি পায় ওই মৌলটা তত বড় হয়। তাহলে সবথেকে বড় কোনটা? নাইট্রোজেন। তারপরে কোনটা? অক্সিজেন। তারপর কোনটা? ফ্লোরিন। তার মানে কি সবথেকে পোলারাইজড কোনটা হবে? নাইট্রোজেন হবে। ঠিক আছে, N3-, তারপরে কোনটা হবে? O2-, তারপর কোনটা হবে? ফ্লোরিন মাইনাস। তারপরে অ্যান্সার কি? সি আমাদের অ্যান্সার, 34-এর সি। ঠিক আছে,
আচ্ছা, যে আমি একটু ফাস্ট পড়াইতেছি, তোমরা যদি কিছু সমস্যা হয় বুঝতে আরেকবার ক্লাসটা দেখবা। আমি কিন্তু সবগুলো ব্যাখ্যা বলে দিছি। নিচের কোন জোড়টিতে দ্বিতীয় পরমাণুটি প্রথম পরমাণুর চেয়ে আকারে বড়? প্রথমটার থেকে আকারে বড় হচ্ছে কোনটাতে? ঠিক আছে। আচ্ছা, সোডিয়ামের পরে ম্যাগনেসিয়াম, বাম থেকে ডানে গেছি, ছোট হয়, বাদ। ব্রোমিন, ক্লোরিন, ঠিক আছে। ক্লোরিন তো একই গ্রুপের ক্ষেত্রে ক্লোরিন উপরে থাকে, ব্রোমিন অনেক নিচে থাকে, মানে ক্লোরিনের পরে ব্রোমিন থাকে, তার মানে কি ব্রোমিন বড়, এটা বাদ। এখানে দেখো তারপরে কি আছে এখানে, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম। স্ট্রনসিয়াম তো অনেক নিচের, তাই না? তার মানে কি স্ট্রনসিয়াম বড় হবে, ক্যালসিয়াম ছোট হবে, তার মানে কি এটাও ভুল। কিন্তু আমাদের যদি আমরা ডি নাম্বার অপশনে দেখি, অক্সিজেন, সালফার, ঠিক আছে, অক্সিজেন, সালফার, এটার ক্ষেত্রে কি হইতেছে, দ্বিতীয় যে মৌলটা আছে এটার একটা পর্যায় বৃদ্ধি পাইছে, তার মানে অ্যান্সার কি হবে, 35-এর ডি অ্যান্সার হবে। ঠিক আছে, একটা পর্যায়ে বৃদ্ধি পাইছে, তার মানে কি এর আকার অনেক বেশি বৃদ্ধি পাবে, 35-এর ডি। 36, নিচের কোন সক্রিয়তার ক্রমটি সঠিক? ঠিক আছে। আচ্ছা, আমরা যত উপর থেকে নিচে আসি, এখানে কিন্তু সবগুলো ক্যাটায়ন বলা হয়েছে, ঠিক আছে। আমরা ক্যাটায়নে যদি আমরা 1 নম্বর গ্রুপটা ধরে নিলাম এটা 1 নম্বর গ্রুপ, উপর থেকে যখন নিচে আসি আমরা কি হয়, ওদের আয়োনাইজেশন এনার্জিটা কমে, তত তাড়াতাড়ি সেই ইলেকট্রনটা ছাড়তে পারে এবং সক্রিয়তা তত বেশি হয়। তাহলে উপর থেকে নিচে যত আসবো তাদের সক্রিয়তা তত বৃদ্ধি পাবে। সব থেকে নিচে কোনটা আছে দেখো তো, দেখো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এরপরে কি আছে, ফ্রান্সিয়াম আছে। বাট ফ্রান্সিয়াম কেন ধরা হয়নি, কারণ ফ্রান্সিয়াম হচ্ছে একটা রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স। ঠিক আছে, তাহলে 35-এর কি হবে, 36-এর ডি হবে, 36-এর ডি। আচ্ছা, এরপরে দেখো আয়নীকরণ শক্তি বলছি, আয়নীকরণ শক্তিটা কি, ইলেকট্রন আসক্তিও বলছি, তড়িৎ ঋণাত্মকতা কি বলছি। ঠিক আছে। আচ্ছা, তড়িৎ ঋণাত্মকতা যে নির্ভরশীলতা, এটা কি হবে, যত ছোট হবে মৌলটা, যত ছোট হবে সে আর কিন্তু ইলেকট্রনটা নিচের দিকে টানতে পারবে। তার মানে কি, একই পর্যায়ে যদি আমরা ধরি, একই পর্যায়ের ক্ষেত্রে বাম থেকে ডানে গেলে আমাদের কি হইতেছে, চার্জটা বৃদ্ধি পাইতেছে। ঠিক আছে। আচ্ছা, উপর থেকে নিচে যখন নামবে তখন মৌলটার আকার বৃদ্ধি পাবে এবং তার তড়িৎ ঋণাত্মকতা যেটা আছে সেটা কমতে থাকবে, তার মানে কি হ্রাস পায়। গ্রুপ ভিত্তিক সম্পর্কটা কি হ্রাস পায়, পর্যায় ভিত্তিক সম্পর্কটা কি বৃদ্ধি পায়। এবং যত সে অষ্টক পূর্ণতার কাছাকাছি যাবে তত কি হবে, মৌলের তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাবে। ঠিক আছে। আচ্ছা, এই তিনটা ছিল নির্ভরশীলতা। কোন মৌলটির আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি কোনটার আয়নীকরণ শক্তি? আচ্ছা, তো এখানে দেখো সোডিয়াম, পটাশিয়াম, কার্বন আছে, রুবিডিয়াম আছে। ঠিক আছে, এখানে বলছে আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি কার? তো যত বড় হবে আমরা জানি আয়নীকরণ শক্তি কমে। ঠিক আছে, এখানে সবথেকে ছোট যেটা তার আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি। ঠিক আছে, ছোট কোনটা একটু বলো তো আমাকে, 37 নম্বরটা একটু অ্যান্সার করো। ঠিক আছে, সবথেকে ছোট যেটা তার আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি। আচ্ছা, সি অ্যান্সার করছে কার্বন। ঠিক আছে। আচ্ছা, কার্বনের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি। আচ্ছা, এরপরে দেখো 38 নাম্বার, একই গ্রুপে মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্মের পরিবর্তনের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? সঠিক নয়, এটা কি সম্পর্কে বলছে, পর্যায়বৃত্ত বলছে। ঠিক আছে। আচ্ছা, তো এখানে আয়নিক ব্যাসার্ধ বাড়ে, এটা তো সঠিক। ঠিক আছে, বাম থেকে ডানে গেলে আয়নিক ব্যাসার্ধ বাড়ে, এটা কি বলছে, সত্য নয় বলছে। ঠিক আছে। আচ্ছা, আয়নীকরণ শক্তি বাম থেকে ডানে গেলে বাড়ে, বাট এখানে কি বলছে, আয়নীকরণ শক্তি কমে বলছে। আচ্ছা, ইলেকট্রন আসক্তি বাড়ে, বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি বাড়ে। আচ্ছা, তড়িৎ ঋণাত্মকতা কমে, তড়িৎ ঋণাত্মকতা কি হবে, বাড়ে হবে, তার মানে এটাও ভুল। ঠিক আছে, আয়নিক ব্যাসার্ধ এটা কি হবে, আয়নিক ব্যাসার্ধটা কমে অর্থাৎ ছোট হয়, তার মানে এটাও ভুল আছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কি হবে, 38-এর অ্যান্সার করো তো, আমাদের কাছে সময় কম আছে। ঠিক আছে, 38-এর বি। আচ্ছা, নিচের কোন মৌলটির দ্বিতীয় আয়নীকরণ বিভব সবচেয়ে বেশি? আচ্ছা, আয়নীকরণ বিভব মানে কি, তার আয়োনাইজেশন এনার্জি যেটা সেটা বেশি হবে, অর্থাৎ মৌলটা যত কি হবে, স্থায়ী হবে বা স্টেবল হবে, তত সে কি হবে, আয়নীকরণ বিভব বেশি হবে। এখানে কি বলছে, দ্বিতীয় আয়নীকরণ শক্তি। দ্বিতীয় আয়নীকরণ শক্তি মানে কি, দ্বিতীয় ইলেকট্রন ছাড়তে। এখন দেখো আমরা যদি পটাশিয়ামের ক্ষেত্রে দেখি, পটাশিয়ামের ক্ষেত্রে প্রথম ইলেকট্রন ছাড়ার পরে সে কি হয়, অষ্টক পূর্ণ হয়ে যায়, তার কিন্তু এক্সট্রা কোনো ইলেকট্রন থাকতেছে না, স্টেবল হয়ে গেছে। স্টেবল হয়ে যাওয়ার পরে আবার যখন একটা ইলেকট্রন সে ছাড়তে চাইবে, সে কি ছাড়তে পারবে? সে ছাড়তে পারবে না। কেন? কারণ তার বিভব শক্তি সবথেকে বেশি, আয়নীকরণ বিভব সবথেকে বেশি। তাহলে কি হবে, এটা
39 কি হবে? 39 হবে ডি, পটাশিয়াম। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো হ্যালোজেনের ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম কোনটা? হ্যালোজেনের ক্ষেত্রে আমরা জানি উপর থেকে নিচে আসলে কি হয়, তার আকারটা বৃদ্ধি পায়, যত আকার বৃদ্ধি পাবে তত তড়িৎ ঋণাত্মকতা কম হবে। তার মানে কি সবথেকে ছোট কোনটা? ফ্লোরিন। তারপর কোনটা? ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। সবথেকে বেশি তড়িৎ ঋণাত্মকতা কার? ফ্লোরিনের। তারপর ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ঠিক আছে। তার মানে কি 40 এর অ্যান্সার কত? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, 40 এর সি। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো। না না, একজন অ্যান্সার করছো 40 এর এ। আচ্ছা, 40 এর এ না, ঠিক আছে। এটা নেক্সট কোশ্চেনটা দেখি, তাহলে আমাদের ক্লিয়ার হবে। ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি ক্লোরিনের বেশি। কার থেকে বেশি? ফ্লোরিনের থেকে বেশি। ইলেকট্রন আসক্তির কথা যদি আমরা ধরি, তাহলে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি, ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের থেকে বেশি। কেন? কারণ ফ্লোরিন যেহেতু অনেক ছোট, ফ্লোরিনটা অনেক ছোট, ক্লোরিনটা অনেক বড়, এই জন্য যে ইলেকট্রনটা আসবে, এখানেও তার 7টা ইলেকট্রন আছে, এখানেও তার 7টা ইলেকট্রন আছে সর্ববহিস্থ কক্ষপথে। নতুন যে ইলেকট্রন আসবে ফ্লোরিন তাকে জায়গা দেয় না, কারণ ওখানে জায়গা নাই, আগে থেকেই সে ছোট। ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ কাজ করে। কিন্তু ক্লোরিন যেটা আছে, ক্লোরিন অনেক বড় হয়, সেখানে সে জায়গা পায়। ঠিক আছে। এই জন্য ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের থেকে বেশি। তাহলে এটা কি হবে? সিরিয়ালটা একটু জাস্ট চেঞ্জ হবে। এখানে কি হবে? ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, এখানে একটা আছে আয়োডিন। ঠিক আছে। ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটা হচ্ছে তার ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে তার সিরিয়াল। ঠিক আছে। আচ্ছা, এরপর আসো। কোনটি হতে একটি ইলেকট্রন সরাতে সবচেয়ে বেশি শক্তি লাগবে? সবথেকে বেশি শক্তি লাগবে, আমরা দেখলাম কি, যেটা সবথেকে বেশি স্টেবল, অক্টেট পূর্ণ হয়েছে, তার ক্ষেত্রে শক্তি সবথেকে বেশি লাগবে। সবথেকে বেশি স্টেবল কোনটা বা অক্টেট পূর্ণ হয়েছে কোনটা? Al3+ এর ক্ষেত্রে। ঠিক আছে। তার মানে কি এটা ইলেকট্রনটা সরাতে সবথেকে বেশি শক্তি লাগবে। ডান, আমাদের 42 ডান। এরপর দেখো 43। কোন মৌলের প্রথম আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি? প্রথম আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি তার কোনটার? যার যে সবথেকে ছোট। ঠিক আছে। এখানে সবথেকে ছোট কোনটা দেখো তো, যদি আমরা একটু সিরিয়ালে দেখি, এখানে নাইট্রোজেন এবং অক্সিজেন, এই দুইটার মধ্যে একটু ভেজাল আছে। এই দুইটা আমি পড়াই, এই দুইটা তো বড়, এই দুইটা আগেই বাদ। ঠিক আছে। এই দুইটার ক্ষেত্রে একটা নতুন পর্যায় যুক্ত হয়েছে, দুইটা আগেই বাদ। নাইট্রোজেন এবং অক্সিজেন, আমরা জানি নাইট্রোজেন এটা, অক্সিজেন এটা। ঠিক আছে। পর্যায় সারণীতে নাইট্রোজেনের ডানে আছে অক্সিজেন। তার মানে কি অক্সিজেন ছোট এবং অক্সিজেনের আয়নীকরণ শক্তি নাইট্রোজেনের থেকে বেশি হওয়ার কথা। কিন্তু এখানে এক্সেপশনাল একটা জিনিস আছে, সেটা কি? নাইট্রোজেনের যদি আমরা দেখি, নাইট্রোজেনের পি অরবিটালে কয়টা ইলেকট্রন থাকে? 3টা ইলেকট্রন থাকে। 3টা ইলেকট্রন মানে কি? হাফ ফিল্ড অবস্থায় আছে। আমরা জানি হাফ ফিল্ড অবস্থায় অরবিটালগুলো সবথেকে বেশি স্টেবল হয়। হাফ ফিল্ড অবস্থায় সে যখন স্টেবল আছে, সে কি ইলেকট্রন ছাড়তে চাইবে? চাইবে না। এই জন্য নাইট্রোজেনের আয়নীকরণ শক্তিটা বেশি হবে। কার থেকে বেশি হবে? অক্সিজেনের থেকে বেশি হবে। 43 অ্যান্সার কি? 43 অ্যান্সার এ। ঠিক আছে। আমাদের একটু সময় কম, আমাদের একটু ফাস্ট অ্যান্সার করতে হবে, আমাদের আর 7টা আছে। 43 এর বি না রে, 43 এর এ। আদ্রিতা, 43 এর এ কেমনে হইলো? নাইট্রোজেনের থেকে অক্সিজেন ছোট, অক্সিজেনের বেশি হওয়ার কথা ছিল, বাট নাইট্রোজেনটা বেশি স্টেবল। কেন স্টেবল? কারণ আমরা যদি দেখি 1s2 2s2 2p3, এটা তার ইলেকট্রন বিন্যাস। পিতে কয়টা ইলেকট্রন আছে দেখো, পিতে 3টা ইলেকট্রন আছে। 3টা ইলেকট্রন থাকার কারণে পি অরবিটালটা হাফ ফিল্ড এবং এটা বেশি স্টেবল। ঠিক আছে। আচ্ছা, নেক্সটে আসো। নেক্সট 44, আয়নীকরণ শক্তির সঠিক ক্রম। আচ্ছা, এইটাও দেখো, এটা আমরা একই নিয়মে করতে পারি। নাইট্রোজেন যেটা আছে, নাইট্রোজেনটার কি হবে? বেশি হবে। কোথায়? অক্সিজেনের থেকে নাইট্রোজেন বেশি আছে, এখানে বেশি আছে। বাকি দুইটা থেকে সে আগেই বেশি। ঠিক আছে। আচ্ছা, নাইট্রোজেনের বেশি হবে, যেখানে নাইট্রোজেনের বেশি আছে। বাকিটা তোমরা দেখো ইজিলি করতে পারবা। আচ্ছা, দেখো মানে ওই এক্সেপশনাল জিনিসটা ওখানে ইউজ করা হয়েছে। আচ্ছা, মিশ্র গ্যাসের নিষ্ক্রিয়তার অন্যতম কারণ কোনটা? ঠিক আছে। এটা হচ্ছে উচ্চ আয়নীকরণ বিভব। উচ্চ আয়নীকরণ বিভব, এই জন্য সে কি করতে পারে না? ইলেকট্রন ছাড়তে পারে না। ঠিক আছে। এই জন্য সে নিষ্ক্রিয়। দেখো মৌলগুলোর ইলেকট্রোনেগেটিভিটির ক্রম কোনটা? যত ছোট হবে তার ইলেকট্রোনেগেটিভিটি তত বেশি হবে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা এভাবে করতে পারি, আমরা মানগুলো সব মুখস্থ করতে পারি। নাইট্রোজেনের ক্ষেত্রে কত? 3। কার্বনের ক্ষেত্রে কত? 2.5। তারপর সিলিকনের ক্ষেত্রে কত? সিলিকনের ক্ষেত্রে হচ্ছে 1.8। আর হচ্ছে ফসফরাসের ক্ষেত্রে কত? 2.1। ঠিক আছে। তো ইলেকট্রোনেগেটিভিটি সিরিজের সবগুলা যে মান আছে, সবগুলা মানটা তোমরা মেমোরাইজ করবা, এই সিরিয়াল অনুযায়ী যেটা হইতেছে সেটাই। ঠিক আছে। সবগুলো তোমাকে কি করতে হবে? মেমোরাইজ করতে হবে। নেক্সট, কোন যৌগটির আয়নিক বৈশিষ্ট্য সর্বোচ্চ আয়নিক বৈশিষ্ট্য? এটা তো আমরা কিভাবে করতে পারবা? ফাজানের নীতি অনুযায়ী করবা। ঠিক আছে। ফাজানের নীতি অনুযায়ী এটাও হয়। দেখো নাইট্রোজেন অক্সিজেনের ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটার কি দেখা যায়? তোমার পার্থক্য দেখা যায়। কোনটার? নাইট্রোজেন ইয়ার ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতা। ঠিক আছে। আচ্ছা,
নাইট্রোজেন এবং অক্সিজেন, সরি এটার অ্যান্সার হবে হচ্ছে আমাদের ইলেকট্রন আসক্তি। ঠিক আছে, ইলেকট্রন আসক্তি। ওই যে দেখো নাইট্রোজেন বেশি, নাইট্রোজেন হাফ ফিল্ড অবস্থায় আছে, এই জন্য সে বেশি স্টেবল। ঠিক আছে, সে বেশি স্টেবল হওয়ার কারণে সে ইলেকট্রনটা গ্রহণ করতে চাইবে না, এটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। আচ্ছা, আয়নীকরণ শক্তির সঠিক ক্রম কোনটা? আয়নীকরণ শক্তির সঠিক ক্রম কোনটা? আয়নীকরণ শক্তির সঠিক ক্রম হচ্ছে সব থেকে E1 মানে কি প্রথমটা ছাড়তে যে শক্তি লাগে, E2 মানে হচ্ছে দ্বিতীয়টা ছাড়তে যে শক্তি লাগে, E3 মানে কি তৃতীয়টা ছাড়তে যে শক্তি লাগে। যত বেশি সে ছাড়তে চাইবে তত বেশি শক্তি লাগবে, তাহলে E3 সব থেকে বেশি, তারপর হচ্ছে E2, তারপর হচ্ছে E1। ঠিক আছে, এটা হচ্ছে এ নাম্বার অ্যান্সার 49A। আচ্ছা, এরপর দেখো নিচের কোনটি তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম? তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম, এটা দেখো একটা গ্রুপের ভিত্তিক দিছে, গ্রুপ ভিত্তিক সম্পর্কের ক্ষেত্রে যত বেশি ছোট হবে তার তড়িৎ ঋণাত্মকতা তত বেশি হবে। সব থেকে ছোট কোনটা দেখো তো? লিথিয়াম, তারপরে কি আসার কথা? সোডিয়াম আসার কথা। এই যে দেখো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তারপর হচ্ছে রুবিডিয়াম, সিজিয়াম। তাহলে এই নাম্বারে দেখো, এই নাম্বারে পুরো সিরিয়ালটাই আছে। সব থেকে ছোট কোনটা? লিথিয়াম, তার মানে কি ইলেকট্রন নেগেটিভিটি তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার 50-এর এ। ঠিক আছে, আচ্ছা একটু ফার্স্ট ক্লাস নিলাম, যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমি কিন্তু সবগুলো সলিউশনে বলেই দিছি, আমার ক্লাসটা আরেকবার দেখবা। ঠিক আছে, আরেকবার দেখলেই তোমাদের সব বোঝা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তো টিল দেন তোমরা সবাই ভালো থাকো এবং আশা করি তোমরা সবাই ভালোভাবে পড়াশোনা করবা, ডেডিকেশন দেখায়, এবং বেস্ট অফ লাক। আমরা নেক্সট যে ক্লাস আছে, কারোর যদি সমস্যা থাকে তাহলে নেক্সট ক্লাসে আমাদেরকে বলবা। ঠিক আছে, নেক্সট ক্লাসটা এই চ্যাপ্টারের উপর নিব এবং এটার পার্ট 2 নিব। সবাইকে শুভকামনা এবং আল্লাহ হাফেজ।